ভ্যালিডেশন আছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ভ্যালিডেট করে, মানে কেউ যেন এখানে আপনার নাম্বার ইউজ সরি টেক্সট ইউজ করতে না পারে সেই ধরনের ভ্যালিডেশন দিয়ে রাখি আমরা। ওটা হচ্ছে তিনটা জিনিস রাখি, আর সেটা হচ্ছে যে আইডি, ক্লাস, নেম, তিনটারই সেম রাখি, সেম নাম রাখি। ধরেন টিএক্সটি নেম, টিএক্সটি নেমটা আইডি, ক্লাস এবং নেমের মধ্যেও রাখি। নেমটা আইডি এবং ক্লাসকে চিনতে পারে আপনার সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, আর নেম যেটা আছে অ্যাট্রিবিউট, ওই নেম অ্যাট্রিবিউটটাকে চিনা হচ্ছে পিএসপি। মনে করেন একটা ইনপুট, একটা রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আপনি যখন ভ্যালু দিচ্ছেন, ভ্যালুগুলো তো স্টোর হচ্ছে, তাই না? সো কোনো ডাটাবেজে স্টোর হচ্ছে, ওই ডাটাবেজে স্টোর করার কাজটা করে পিএসপি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত ওই ইনপুট বক্সটাকে আইডেন্টিফাই করার জন্য নেম অ্যাট্রিবিউটকে ইউজ করে থাকে। আচ্ছা, মানে আপনাদের নেম অ্যাট্রিবিউট, বলেন। নেম অ্যাট্রিবিউটটা ইউজ করা হয় সেখানে বুঝলাম, ঠিক আছে। যেমন আইডির ক্ষেত্রে আমরা আমরা দিতেছি টেক্সট, যেমন স্টুডেন্ট নেম, তো সেই ক্ষেত্রে নেমের ক্ষেত্রে কি হবে? সেম সেম নাম, সেম সেম রাখবো, সেম সেম থাকবে, মানে আমরা সেম রাখবো, সেম মানে কারণ হচ্ছে যে এটা তিনটা জিনিসকে আইডেন্টিফাই মানে করতেছে। মনে করেন যে আপনার ভোটার আইডি কার্ড এর যে নামটা, নাম্বারটা, ওইটা যদি আপনি সব জায়গায় সেম দেন, তাহলে এটা আপনার ধরতে সহজ হবে না, আর এটা তো ইউনিক থাকে সব সময়। আর একজন মানুষকে যদি চেনার জন্য দুই তিনটা নাম ইউজ করি, তখন আমাদেরও মনে হয় কি একটা ইনপুট বক্সে চেনার জন্য যদি আমরা দুই তিনটা নাম ইউজ করে ফেলি, তখন আমাদেরও মনে রাখতে কষ্ট হয়ে যায় কোনটা সিএসএস এর জন্য ইউজ করছি কোন নামটা, কোনটা জাভাস্ক্রিপ্টের জন্য করছি, কোনটা পিএসপির জন্য করছি। সো সেজন্য আমরা তিনটার নামই কি রাখি, সেম রাখি, যেন আমরা বলতে পারি যে হ্যাঁ ইনপুট বক্স নেম। ধরেন আপনার তো মনে করেন এখানে 5টা ইনপুট বক্স থাকতে পারে, যদি আপনার রেজিস্ট্রেশন ফর্মে 15টা ইনপুট বক্স থাকে, তাহলে 3 15 45টা নাম আপনার মনে রাখতে হচ্ছে, তাই না? এখন আপনি 15টা নাম মনে রাখতেছেন জাস্ট, এটাই। হ্যালো স্যার, বলেন। তার মানে আপনার আইডিটা ইউজ হয় আপনার সিএসএস এর ক্ষেত্রে, এবং ক্লাসটা ইউজ হয় জাভাস্ক্রিপ্টের না ক্ষেত্রে, না এবং নেমটা ইউজ হয়। না, আইডি এবং ক্লাস দুইটা ইউজ হয় সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, দুইটা ইউজ করতে পারি আমরা। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আর নেমটা হচ্ছে পিএসপির ক্ষেত্রে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। বলেন। জি, আমি তো দুইটা অ্যাসাইনমেন্টে কাজ করছি, কিন্তু আমি ফেসবুক গ্রুপে হয়তো জয়েন নাই, আমি হোয়াটসঅ্যাপে আর কি দিয়ে দিছিলাম ওটা ফেসবুক অ্যাসাইনমেন্ট দুইটা। গ্রুপে জয়েন না, যে গ্রুপে জয়েন হওয়ার কথা বারবারই বলতেছে, আমি শেখ সাদি ওনাকে দায়িত্ব দিয়েছিলাম গ্রুপে। আমি ফেসবুক গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জি জি, এটা দিয়ে দিলে আমি ও করে দিই, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি আর কি। গ্রুপ লিংক দিয়েছি, সো গ্রুপ লিংকটা দেখেন চ্যাট বক্স থেকে। জি জি, চ্যাট বক্স থেকে দেখেন, মিটের চ্যাট বক্স থেকে দেখেন। জি দেখতেছি। ক্লাসের শুরুতেও তো বললাম, তখনও তো আতিক ভাই বললেন না যে আপনি। উনি ছিল না, উনি পরে আসছে, আপনি যখন বলছেন আমি শুনতে পাইনি, উনি জয়েনিং হয় নাই তখন। হ্যাঁ জি, হ্যাঁ আমি ও করে দিয়েছি, অ্যাপ্রুভ করে দিয়েছি আপনাকে। আচ্ছা, আপনাদের কাজগুলো আমি একটু জি জি করে নিই। স্টেশন নাম্বার জি, আমার একটু কথা ছিল। বলেন। এই আমার রেজিস্ট্রেশন নাম্বারটা সিরিয়াল 4, এটা কি 39 11 18, এটা কিনা একটু শিওর বললে ভালো হতো। আচ্ছা, যখন অ্যাটেন্ডেন্স দিতে যাব তখন দেখে নিন। না এটা নাই, যে এখানে ইয়াও চাচ্ছে আর কি, মেম্বারশিপ কমিশন চাচ্ছে, তো এলইডিপি রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে কোথায়? এই ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য। একটা দিয়ে দেন, 1 2 3 4 5। হ্যাঁ, আপনি এত সিকিউরিটি দিয়ে রাখছেন। আচ্ছা, আমি স্যার ওনার আইডিতে অনেকগুলা ইয়ে করা,
মানে অনেক ভিডিও আমাদের মানে এলইডিপি কোর্সের সব ভিডিও উনি পাবলিকলি পোস্ট করে রাখছে। এই জন্য আমি শিওর হওয়ার জন্য ওনাকে বারবার কোশ্চেন করতেছিলাম, উনি তো কোনো রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা, মানে ইউটিউবের ভিডিওগুলা? হ্যাঁ, ইউটিউবের সব ভিডিও ওনার মানে প্রত্যেকটা ভিডিও উনি ওনার টাইমলাইনে পোস্ট করে রাখছে। সমস্যা নেই। এগুলো তো পাবলিক ভিডিও। মেহেদি হাসান জমা দিয়েছেন, মাসুম বিল্লাহ। এমডি শরীফ মিয়া। কে জমা দেন নাই বলেন তো? জমা দেন নাই এরকম কেউ আছেন? জি স্যার, আমি স্যার জমা দিতে পারি নাই। কে? শেখ স্যার সাদ? আমিও দেই নাই। কেন? আচ্ছা, আপনি তো স্ক্রিনশট নিতে পারতেছেন না। শেখ সাদি, আপনি জমা দেন নাই যে? জি স্যার, আমার ইলেকট্রিসিটিতে সমস্যা হচ্ছে আর কি, আমি অর্ধেক কাজ করে রেখে দিয়েছিলাম। স্যার অ্যালাউ করতেছেন না, এই জন্য আর ফোনের স্ক্রিনশট দিই নাই। কোথায় অ্যালাউ করতেছে না যে? মোবাইলের স্ক্রিনশট, আচ্ছা মোবাইলে প্র্যাকটিস করছিলাম কিছু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সাইফুল, সাইফুল ইসলাম, আপনার জন্য আমি কিভাবে স্ক্রিনশট নেবেন দেখাই দিচ্ছে। জি স্যার। স্ন্যাপিং টুলস দিবেন, এই যে স্ন্যাপিং সার্চ বক্সে এসএনআই লিখলে হয়ে যাবে, অথবা স্ন্যাপিং টুলস লিখলে হয়ে যাবে। ডাবল ক্লিক করবেন, করার পর হচ্ছে এই যে চলে আসছে, এই ধরনের একটা উইন্ডো পাবেন। এই কই গেল? বুঝলাম না স্যার, কোথায় চলে গেল? স্যার প্রেজেন্টেশনটা মনে হয় হচ্ছে না স্যার। স্যারের মনে হয় ইন্টারনেট কানেকশন চলে গিয়েছে, আবার জয়েন করবে স্যার এখনই। হ্যাঁ, জয়েন কোর্স ইন্টারনেট কানেকশন না, ট্যাব বারে ক্লিক করছে, সেই জন্য অন্য ট্যাব ওপেন হয়ে গেছিল সেম ইয়াতে ট্যাবে। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। তো আপনি এখানে স্ন্যাপিং টুলস দিবেন, এই ধরনের একটা উইন্ডো আসবে আপনার। যারা জানেন না দেখে নেন। উইন্ডো আসার পরে আপনি নিউতে ক্লিক করবেন, ক্লিক করে যেখান থেকে যতটুকু আপনার স্ক্রিনশট নিতে হয় ওইটা নিয়ে নেবেন। জাস্ট শেষ, স্ক্রিনশট চলে আসছে, সেভ করে ফেলবেন। আপনি যেখানে সেভ করবেন জাস্ট ওই জায়গায় সেভ দিয়ে দিলে হয়ে যাচ্ছে, যে ফোল্ডারে সেভ করবেন। আপাতত হচ্ছে এভাবে নিয়ে আমরা, আর বাকিগুলো হচ্ছে যে আমরা আরও অন্যভাবেও নিতে পারি, কিছু এক্সটেনশন ইউজ করে নিতে পারি। সেটা এখন পারবো না, পরবর্তীতে পারবো, সেটা তখন দেখাই দিব। সো তাহলে আজকে আমরা ক্লাসে যাচ্ছি। যারা, যেহেতু আপনারা অনেক স্টুডেন্ট, সেহেতু আমি এখনও 1 বাই 1 চেক করাইতে পারতেছি না। তো আমি কয়েকদিন পর 1 বাই 1 চেক করব সবার কাজগুলা। যারা জমা দেন নাই তাদেরকে বলবো, যদি ক্লাসে আসতেছেন কাজ জমা দিচ্ছেন না, এরকম যদি হয় আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনি 10 হইতে 15 দিনের ভিতর আপনি আর ক্লাস কন্টিনিউ করতে পারবেন না। আপনি আর আগাইতে পারবেন না, এত বেশি কাজ জমে যাবে, বা করব করে দেখবেন যে আর কিছুই করা হচ্ছে না। সো আপনি ক্লাস থেকে লিভ নিতে হবে নিজেই।
সো এটাকে যদি প্রপারভাবে ইউটিলাইজ করতে চান আপনারা এই সময়টাকে, এই কোর্সটাকে, সো প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন করে ফেলতে হবে, আপডেট দিতে হবে। আপনাদের হিউজ পরিমাণে স্টুডেন্ট এই হয়েছে, সো আমি আরও কয়েকটা দিন সময় লাগবে যে আপনাদের প্রত্যেককে 1 বাই 1 ধরে ধরে দেখা কাজগুলো আমি ঢালাওভাবে দেখতেছি যে, সো কয়েকজন 35 জনকে তো এভাবে দেখতে গেলে আমার অনেক টাইম লাগবে, সেজন্য এখন দেখতেছি না, কিন্তু সপ্তাহখানিক পর সবার 1 বাই 1 কাজ দেখা স্টার্ট করব আমি। মোটামুটি সবারটা, কিন্তু আমার নাম তো এখনো সবার নাম মুখস্থ হয় নাই, যার কারণে কেউ না দিলে সেটা ধরতে পারতেছি না আমি। সো যদি কেউ না দিয়ে থাকেন আমি বলবো যে আপনারা হোমওয়ার্কগুলো জমা দিয়ে দিবেন না, আদারওয়াইজ আপনি এক সপ্তাহখানিকের পর আর এই কোর্স কন্টিনিউ করতে পারবেন না, ড্রপ হয়ে যাবে আপনার কোর্স, অটোমেটিকলি নিচ থেকে ড্রপ করে চলে যাবেন। আমরা স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। এই ফেসবুক যে অ্যাপ্রুভাল করছে, বাট আমি তো ঢুকতে পারছি না, ওই যে ফেল দেখাচ্ছে, ভালো চলে গেল। কোথায় দিচ্ছেন স্যার? ওই যে আপনাকে তো আমি আপনি ফেসবুক গ্রুপে জয়েনিং দিয়েছেন, আমি তো অ্যাপ্রুভ করে দিয়েছি আপনাকে। জি জয়েন দিয়ে দিচ্ছেন। গ্রুপ পাচ্ছেন না যে খুঁজে? জি পাচ্ছি না। হ্যাঁ দিছি, আবার সেভ করে রাখেন অথবা নামটা দেখে রাখেন, পিন করে রাখেন, গ্রুপটা পিন করে রাখেন, সার্চ করে নিতে পারে। ওকে, তাহলে আমরা ক্লাসে যাচ্ছি। আমার ফাইলে একটা প্রবলেম ছিল। কিসে প্রবলেম ছিল? যে আমার টেক্সট ফাইলটাতে আর কি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার কি হইছে? হয় না এখনো। ক্যান্সেল শেয়ার হচ্ছে না। শেয়ারটা হচ্ছে না যে আপনি ওই ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে। এই যে ফাইলটাতে এই প্রিভিউতে এখানে মানে ফুল ইয়েটা দেখাচ্ছে, কিন্তু ব্রাউজারে এসে আমার এখানে এইভাবে আসতেছে। আপনি লাইন ব্রেক করেন নাই, ব্রেক দেন নাই? নোটপ্যাডে যান। কোথায়? নিচে আসেন। এখানে হচ্ছে যে ট্যাবলেট পড়ে না? জি, ট্যাবলের নিচে আসেন। এখানে আমরা যখন এখানে দেখেন প্রত্যেকটা ইনপুট বক্সের শেষে আপনি লেস দেন এটা কি বলে, গ্রেটার দেন ইউজ করেন নাই। আপনারা কি ভুল করেন? এই যে প্রত্যেকটাতে করছেন ইনপুট টাইপ নাম্বার, এটা তো দেন নাই। আপনারা এক লাইনে কোডগুলো লিখতেছেন, আগে গ্রেটার দেন লেস দেন দিবেন, মাঝখানে কার্সরটা এনে তারপর এখানের ভিতর লিখবেন, নাহলে এই ধরনের ভুল করেই যাবেন। আর এখানে নতুন নিউ লাইনে একটা নিচে একটা আসে না, কারণ হচ্ছে যে আমরা একটা নিচে একটা আনার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করছি, মানে একটা নতুন লাইন নেওয়ার জন্য। ওকে জি। সো আপনি ওই বিআর ট্যাগটা ইউজ করেন।
ওইখানে আপনার টেবল আসে নাই, টেবল আসছে? আসে নাই। তাহলে ভুল করছেন। এখানে টেবল কই? এখানে তো টেবল দেখা যায় না। উপরে যান, টেবল বর্ডার THTD। আবার এখানে এই টেবলের ক্লোজিং ট্যাগ কোথায়? প্রথম টেবলের ক্লোজিং ট্যাগ কোথায়? টেবলটা স্টার্ট করছেন, এন্ডিং ট্যাগ কোথায়? আমি বারবারই বলি একটা ট্যাগ স্টার্ট করার সাথে সাথে আরেকটা ট্যাগটার সাথে সাথে এন্ড করতে হবে, নাহলে এই যে এখন আপনার এই পুরো কোডটা এখন এক্সিকিউট হচ্ছে না। টিআর এর নিচে দিবেন যে টেবল, এখানে কি টিআর আছে না? রো এর নিচে না হবে আপনার। কোথায় লিখতেছেন? এই ব্যাপারগুলো বুঝতে হবে আপনাদের। এবার নিচেরটা দেখেন তো, এবার চেক করেন। আসতেছেন। নিচে নিচে আসেন তো একটু। হ্যালো, এটা সেভ দিয়ে চেক করতে হবে না? সেভ দিয়ে করতেছি। আপনি এই ব্রাউজারে যান তো, রিলোড করেন, মাউস পয়েন্টার ইয়াতে নিয়ে যান, ইউআরএল এর উপর নিয়ে যান, এন্টার প্রেস করেন। আসতেছে না? ইয়াতে যান, বাকিদের স্পিকার গুলো অফ করেন তো। আপনারটা থেকে তো সাউন্ড আসে কেন? হেডফোন তার রাখতে পারতেছি না কানে। দাঁড়ান, আমি একটু স্ক্রিন বড় করে দেখতেছি না কোথায় ভুল করছে। একটা টেবল রিমুভ করে দেন, টেবল সেকেন্ড টেবলটাকে কাট করে ফেলেন, সেকেন্ড টেবলটাকে। পুরোটাই কাট করেন, কন্ট্রোল এক্স। এবার সেভ করেন। আপনি ব্রাউজারে যান, ইয়াতে যান, আপনার ফোল্ডার যেখানে রাখছেন, ফাইলটা যেখানে রাখছেন ওখান থেকে ওপেন করেন তো। হ্যাঁ, এখান থেকে ওপেন করেন। আসতেছে না? আবার যান, ভুল আছে তারপরে ভুল আছে, তাই না? টেবল ট্যাগের উপরে যান, ওয়েট, এখানে একটা অ্যাপ বিয়ার সাবমিট বাটনটা আসছে? আসে নাই না? ডিজিটাল মার্কেটিং আসছে, এরপর আচ্ছা এখানে ইয়াটা আসছে, সিলেক্ট কোর্সটা আসছে না, এরপর আর কিছু আসে নাই। কিভাবে আমারটা আপলোড করা? যান কোডের উপরের দিকে যান, আপলোড করাম রাখেন। এবার এখানে যে ডিপ ক্লাস, এগুলো কোত্থেকে কপি করছেন? আপনাকে আমি ডিপ শিখাইছি, ডিপ ক্লাস কন্টাক্ট ফ্রম। না, এটা আমি ওই ইউটিউব থেকে ওই ড্রপ ডাউন করার ট্রাই করছি। এটা কাটেন, এই ডিপের তো ক্লোজিং ট্যাগ দেন না, এটা কাটেন।
ডিপ ক্লাসটা এটা। কাটেন, উপরে ডিপ ক্লাস টোটাল পেপারটা কেটে দেন এইটুকু। হ্যাঁ ওকে ফাইন। সিলেক্ট অনেকগুলা ভুল করছেন তো। এই যে সিলেক্ট অপশন আমি শিখাই না, এটা কাটেন আপাতত। ফর্মটা টোটাল ফর্মটা কেটে দেন, এখানে ভুল আছে। না না বাটন থাক সমস্যা নাই বাটন। কোডগুলো লিখলে তো এক্সিকিউট হবে না। এবার যান ব্রাউজার চেক করেন আসবে। জি দেখছেন আসছে যে এই যেটা কাট করছেন ওইটা পেস্ট করে দেন, ওইটাও আসবে টেবল। ওকে। সো কোড লেখার ক্ষেত্রে বাকিদের কি অবস্থা একটু করে? আচ্ছা ক্লাস শুরু করার আগে আপনাদের কোড সেকশনগুলো একটু দেখে নিই কি স্টাইলে কোড লিখছেন। আব্দুল মালেক শুনতে পাচ্ছেন আমাকে? আব্দুল মালেক, আলিফ, আপনার ইয়ে ওপেন করেন তো, কাজ ওপেন করেন তো। আপনার স্ক্রিন শেয়ার করেন আলিফ, স্ক্রিন শেয়ার করেন। মোবাইল থেকে কারা ইউজ করতেছেন? মোবাইল ইউজার কারা? আমি আচ্ছা আলিফ আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার তো হচ্ছে না ভাই। স্ক্রিন শেয়ার হচ্ছে না যে আপনার নিচে স্ক্রিনের নিচে রাইটে, লেফট রাইট বুঝেন? রাইটে হ্যাঁ হচ্ছে এই যে। এবার দেখেন আপনার কাজটা দেখেন। স্ক্রল করেন। নিচে স্ক্রল করেন। এটা কি করছেন? কোনটা ভাই? ULLI, আচ্ছা বুলেট পয়েন্ট ইউজ করছেন ULLI। আচ্ছা ওকে নিচে আসেন। পাকিস্তানের ভক্ত নাকি? স্ক্রল করেন। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। ওকে তাহলে আমরা মূল লেকচার ফিরে যাচ্ছি। হ্যালো স্যার, আমার একটু কথা ছিল। বলেন স্যার আমি একটু স্ক্রিনশট দেখাই তোমার কি স্ক্রিন? কোনো প্রবলেম আছে? দেখতেন কোনো প্রবলেম আছে? আমি তো জি না দেখাই নাই তো আপনাকে, ল্যাপটপে কানেকশন দিছি আর কি। ল্যাপটপ কানেকশন দেখান। দেখা যাচ্ছে না শেয়ার হয় না আপনার স্ক্রিনে কোনো। শেয়ার হয় নাই না। হ্যালো স্যার বলেন। স্যার স্ক্রিনটা তো ফুল স্ক্রিন করা যায় না স্যার? বুঝি নাই ফুল স্ক্রিন কে? ফুল স্ক্রিন ফুল স্ক্রিন করা যায় না আপনার মনিটরে? আপনি স্ক্রিন শেয়ার করতেছেন? কে স্ক্রিন শেয়ার করার কথা বলছিল? জি জি আমি বলছিলাম।
আপনি কে? আমি তো বুঝতে পারতেছি না কে কথাবার্তা বলতেছিলেন। আমি আতিক ইসলাম। আচ্ছা চার। আচ্ছা আতিক ইসলাম। হ্যাঁ দেন না, স্ক্রিন শেয়ার আমি করেন। পাচ্ছেন না, কোথা থেকে করবেন? শেয়ার হচ্ছে না তো, কিন্তু আমি দিতেছি এই জায়গা থেকে। এন্টার স্ক্রিনে ক্লিক করছেন? একটা পপ আপ জি উইন্ডো আসছে। জি। ওইটার শেয়ার বাটনটা কিরকম, ব্লু কালার নাকি হোয়াইট, এটা হচ্ছে আপনার গ্রে গ্রিন টাইপের? কালার। This will let you take over from MD Imran as the main presenter. আপনার যে উইন্ডোটা আসছে ওইটাতে ক্লিক করেন, ক্লিক করলে শেয়ার বাটনটা এনাবল হবে, সেটা এখন ডিসেবল করা। যে উইন্ডোটা ওপেন হয়েছে ওইটার মধ্যে স্ক্রিনটা দেখা যাবে, আপনার গুগল মিটের স্ক্রিনটা দেখা যাবে, ওই স্ক্রিনের উপর ক্লিক করেন, দেন শেয়ার বাটনটা এনাবল হবে। পারছেন? জি না, এটা তো পাচ্ছি না। পারতেছেন না, দাঁড়ান। সার্চ হয়েছিল তো। হচ্ছে না না আপনার, দাঁড়ান আপনার। Ini kamera on, ini kamera on.
আচ্ছা, আপনার জন্য যেটা খুঁজতেছি ওইটা পাচ্ছি না ওই অ্যাপসে শর্ট ভাবে। আচ্ছা, আমি একটা শর্ট ভিডিও করে আপনাদের গ্রুপে আপলোড করে দেব কিভাবে গুগল মিট ইউজ করবেন। ওকে, আচ্ছা অথবা আপনি ইউটিউবে দেখলে অনেকগুলো ভিডিও পাবেন, ওখান থেকেও দেখে নিতে পারেন। আমরা ওকে লেকচারে যাচ্ছি, তাই না? সো গত ক্লাসে আমরা কতটুকু করলাম আমরা একটু চেক করে নিই। গত ক্লাস আমরা কতটুকু করছিলাম। ফ্রম ডেকটাকে একটু কপি করি, আমরা এটার উপরেই কাজ করে ফেলবো। আমরা নেম নিছি, মানে টেক্সট বক্স নিছি, ইমেল নিছি, নাম্বার নিছি, ডেট নিছি, হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম নিছি, এগুলো নিয়েছিলাম গত ক্লাসে। ওকে ফাইন। এবার হচ্ছে বাকি আরও কিছু ফর্মের ভিতর আরও অনেকগুলো ফর্ম এলিমেন্ট রয়েছে, ওগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। অনেকগুলো ফর্ম এলিমেন্ট আছে, ওগুলো নিয়ে আমরা এখন কাজ করব। এরপরে হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে আমার স্টুডেন্ট নেম, ধরেন যে আমি একটু করে এলএটিপির রেজিস্ট্রেশন ফর্মটাতে যাই, রেজিস্ট্রেশন ফর্মটাতে যাই, তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে আচ্ছা, এখানে তো লিখে নেই, অনেক রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে ভেতরে লিখে দেয় যে এন্টার ইউর নেম, এন্টার ইউর মোবাইল নাম্বার, এই ধরনের লিখে দেয়। সো এগুলাকে বলা হয় প্লেস হোল্ডার, যেগুলো আমরা টেক্সট বক্সের ভেতরে দেখি, এগুলাকে বলা হয় প্লেস হোল্ডার। ওকে, সো আমরা যদি আমাদের টেক্সট বক্সের মধ্যে প্লেস হোল্ডার অ্যাড করতে চাই, তাহলে প্লেস হোল্ডার লিখবো এবং এটার ভিতরে যেটা লিখে দিব সেটা আমাদের টেক্সট বক্সের ভেতরে দেখাবে। হ্যাঁ হচ্ছে, এই যে এন্টার ইউর নেম। সো এই টেক্সট বক্সের ভিতরে যদি আমরা এই ধরনের মেসেজ ইউজারকে বা অডিয়েন্সকে দিতে চাই যে আসলে কি লিখতে হবে, তখন আমাদের ইউজ করতে হবে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। সো প্লেস হোল্ডার ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আপনি যেটাই লিখবেন, সো সেটাই আপনার টেক্সট বক্স বলেন, নাম্বার বলেন, ইমেল বলেন, এগুলাতে দেখা যাবে। এবার আসি টেক্সট বক্সের পরে আমাদের এগুলাকে বলা হয় যে ড্রপ ডাউন লিস্ট। এই যে এই ধরনের এটাকে বলা হয় ড্রপ ডাউন লিস্ট, সিলেক্ট বক্স অথবা ড্রপ ডাউন লিস্ট। এটা কিভাবে আমরা নিয়ে আসবো আমাদের ওয়েবসাইটের মধ্যে? সো সেজন্য আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করতে হবে সিলেক্ট, মানে কোনো কিছু তো সিলেক্ট করতে হবে। যখন আমরা সিলেক্ট বক্স ইউজ করব, সিলেক্ট, ওকে, এই সিলেক্টের ভিতরে অপশন, সিলেক্টের ভিতরে আর যে ট্যাগটা থাকবে সেটা হচ্ছে কি অপশন ট্যাগ। হ্যাঁ, অপশন, কারণ আমরা একটা ড্রপ ডাউন লিস্টের ভিতরে যে কোনো একটা অপশন সিলেক্ট করি, সেজন্য এগুলোকে বলা হয় অপশন। আর যেহেতু সিলেক্ট করি সেজন্য সিলেক্ট ট্যাগ। সো সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের আরেকটা ট্যাগ থাকবে, সেটা হচ্ছে অপশন ট্যাগ। হ্যাঁ, ধরেন অপশনের ভিতর প্রথমে থাকবে যে সিলেক্ট ইউর কোর্স, যেটা আপনি তৈরি করতে যাচ্ছেন। সো এটার মধ্যে সিলেক্ট ইউর কোর্স, এটা হচ্ছে অডিয়েন্স দেখবে, মানে আমরা যারা ইউজ করব তারা দেখবে, কিন্তু ডাটাবেসে কোন ভ্যালুটা সেভ হবে সেটা আমরা অপশনের ভেতরে ফার্স্ট অপশনের স্টার্টিং ট্যাগের ভিতরে ভ্যালুর ভিতরে লিখে দিতে হবে যে সিলেক্ট ইউর কোর্স। এটা সিলেক্ট করলে আমাদের ডাটাবেসে কি ডাটা সেভ হবে এটা বলে দিতে হবে। সিলেক্ট ইউর কোর্স সিলেক্ট করলে আমাদের ডাটাবেসে কোনো ডাটা কি হবে না, সেভ হবে না বা ইনসার্ট হবে না, কোনো ডাটা স্টোর করব না। সো আরও অপশন থাকবে, অপশন তো জাস্ট এটা তো আমরা যখন ফার্স্ট অফ অল দেখি এই ধরনের সিলেক্ট ওয়ান, হ্যাঁ, এই ধরনের যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে এটা অপশন দিয়ে প্রথম অপশনটা হচ্ছে এটা। সো সেকেন্ড অপশন সেম, আমরা এটাকে কপি করতেছি আমি, সেম জিনিস, অপশন 2, অপশন 3, অপশন 4।
প্রথম কোর্সটা হচ্ছে যে ধরেন যে ডিজিটাল মার্কেটিং। সো আপনি আপনার ডাটাবেসে কীরকম ডাটা ডিজিটাল মার্কেটিং, আপনার স্টুডেন্ট বলেন, আপনার যারা এনরোল করতেছে কোর্সের জন্য, তারা যদি ডিজিটাল মার্কেটিং অপশনটা সিলেক্ট করে, তখন আপনি ডাটাবেসে কী ধরনের ডাটা পাচ্ছেন। ধরেন ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলে আপনি ডিরেক্টলি ডিজিটাল মার্কেটিং লেখাটাকে পাঠাচ্ছেন, ডাটাবেসে স্টোর হবে কি ডিজিটাল মার্কেটিং। অথবা ডিজিটাল মার্কেটিং যদি দেন সিলেক্ট করে, তখন ডাটাবেসে 1 সেভ হবে, অন্য কোর্সের জন্য 2 সেভ হবে। এভাবেও আপনি আইডেন্টিফাই করতে পারেন। সেটা ডিপেন্ড করে যে ডেভেলপার সে কীভাবে করবেন, হ্যাঁ, সেটার কাজের উপর ডিপেন্ড করে। সো এখানে ভ্যালু কি 1 2 3 দিয়ে পাঠাবেন নাকি ডিরেক্ট নামটা স্টোর করবেন আপনার ডাটাবেসে, সেটা আপনার ইচ্ছা। সো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো এরপরে হচ্ছে যে ধরেন গ্রাফিক্স ডিজাইন। সো আমরা এখানে ভ্যালু হিসেবে গ্রাফিক্স ডিজাইনে পাঠাবো। এই ভ্যালুটা আমরা দেখি, কিন্তু এই ভ্যালুটা হচ্ছে এটা ডিজিটাল অপশনের ভিতর যা লিখবো টেক্সট বা কন্টেন্ট, সেটা আমরা ইউজাররা দেখবো, কিন্তু ভ্যালুর ভিতর যা লিখবো সেগুলো হচ্ছে যে আমাদের ডাটাবেসে সেভ হবে। এর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এরপর 3rd নাম্বার ধরেন, এভাবে আমরা অনেকগুলো অপশন তৈরি করতে পারি। 3rd নাম্বার ধরেন যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো এখানে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিখতে পারি। স্যার বলেন। তাহলে কি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কি স্যার 64টাই লিখতে হবে? ডিস্ট্রিক্টের ভিতরে 64 বলতে মানে স্যার এই যে অপশনের ভিতরে 3টে অপশন লিখলেন স্যার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এভাবে যদি স্যার আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করি জেলা, তাহলে কি 64 জেলার নামই লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই। আপনি যে ভ্যালুটা ডাটাবেসে স্টোর করতে যাচ্ছেন ওটা লিখতে হবে। সেটা আপনি 64 জেলার নাম যদি পাঠাতে চান 64 জেলার নাম নিতে পারেন। আবার আপনি ধরেন যে ঢাকাকে 1 নাম্বার বা চট্টগ্রামকে 2 নাম্বার, এভাবে যদি জেলা আপনি নিজে লিস্ট করেন, হ্যাঁ, অথবা 1 2 3 পাঠাতে পারেন। সেটা ডিপেন্ড করতেছে যে অ্যাজ এ ডেভেলপার যে সে কিভাবে ডাটাগুলো স্টোর করবে এবং ডাটাগুলো কিভাবে রিট্রাইভ করবে। রিট্রাইভ মানে আপনার ওয়েবসাইটের মধ্যে আবার কিভাবে দেখাবে, ওইটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, সো আপনারা শুধু আপনারা যেহেতু এখন ওয়েব ডিজাইনিং করতেছেন, সো আপনাদের শুধু জানতে হবে যে ভ্যালুর মধ্যে কি থাকবে, ভ্যালু থাকবে, এটা কি ধরনের ভ্যালু পাঠাইতে হবে না পাঠাইতে হবে। সেটা যখন আপনি ডেভেলপমেন্ট করবেন তখন বুঝে ফেলবেন যে আপনার আসলে এখানে নাম্বার পাঠাবেন নাকি আপনি টেক্সট পাঠাই দিবেন ডিরেক্ট। সো এই গেল আমাদের ড্রপ ডাউন লিস্ট। এবং যেহেতু আমাদের এই ড্রপ ডাউন লিস্টের কোনো ডিজাইন করার জন্য আমাদের HTML মানে এটাকে ইন্ডিভিজুয়ালি বা এটাকে আইডেন্টিফাই করতে হবে এই সিলেক্ট ট্যাগটাকে, সেজন্য আমরা আইডি ইউজ করব। কোথায়? সিলেক্টের স্টার্টিং ট্যাগের ভিতর আইডি। যেহেতু এটা ড্রপ ডাউন লিস্ট, সেজন্য আমরা প্রথমে শর্টভাবে চেনার জন্য DDL ইউজ করব। DDL মিনস হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। ধরেন DDL এটা কি কোর্স, মানে এটা কোর্সের ড্রপ ডাউন লিস্ট। সো এখানে ক্লাসের ক্ষেত্রে আমরা কি লিখব? সেম DDL কোর্স। নেমের ক্ষেত্রে নেমও লিখে রাখতে পারি DDL কোর্স। ওকে, এখন আমরা এটাকে যদি একটু চেক করে নিই কীরকম দেখাবে। এই যে চলে আসছে, দেখছেন? আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা সিলেক্ট হবে। আচ্ছা, আপনাদের বা আমাদের মনে কি এরকম কোয়েশ্চেন আসে না যে অনেক সময় আমরা কোনো কলেজের ফর্ম ফিল আপ করতে গেলে, বিশেষ করে HSCর পরে বিভিন্ন বিভিন্ন এসএসসির পরে না, আপনার এসএসসির পরে আপনার কলেজ যখন সিলেক্ট করতে যায় তখন 4-5টা কলেজ আমাদেরকে কি করতে দেয়, চয়েস করতে দেয়, তাই না, একসাথে। তো ধরেন মাল্টিপল অপশন আপনি চয়েস করবেন, মাল্টিপল অপশন আপনি চয়েস করতে চাচ্ছেন, তখন কীরকম করবেন? এখানে তো জাস্ট একটা অপশনকে সিলেক্ট করা যাচ্ছে, আপনি মাল্টিপল অপশন সিলেক্ট করবেন, মাল্টিপল চয়েস আপনার থাকবে, তখন আপনি কি করতে হবে? হ্যাঁ, এটা বুঝতে পারছেন কিভাবে কিভাবে ড্রপ ডাউন লিস্ট নিয়ে আসতে হয়? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা দেখব যে মাল্টিপল ভ্যালু কিভাবে, মাল্টিপল
অপশন কিভাবে আমরা চয়েস করব, সেজন্য আমাদের কিছুই করতে হবে না, জাস্ট এই পুরোটাকে আমি কপি করতেছি, পুরোটাকে কপি করতেছি। আমরা কপি করার পর এখানে বিয়ার ট্যাগগুলোকে কপি করে আপাতত, না বুঝলে কিন্তু বলবেন আমাকে। সো সবগুলো কপি করলাম। শুধু যখন আমরা মাল্টিপল অপশন আমরা সিলেক্ট করতে চাই, মাল্টিপল অপশন আমরা চয়েস করতে চাই, তখন শুধু আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে মাল্টিপল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। শুধু এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। মাল্টিপল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, দ্যাটস কাজ শেষ। এই যে দেখছেন এটা এক ধরনের আসছে, কে আসছে মেবি, এটা এক ধরনের আসছে। এখানে জাস্ট একটা ভ্যালু কি করা যাবে, সিলেক্ট করা যাবে, চয়েস করা যাবে। ভ্যালু বলতেছি না, এখানে একটা অপশন বা একটা কোর্স সিলেক্ট করা যাবে, বাট এখানে মাল্টিপল কোর্স আমরা সিলেক্ট করতে পারবো কিভাবে, এই যে একটা, এটার জন্য যদি আপনি কন্ট্রোল চেপে ধরেন বাকিগুলো সিলেক্ট করেন তাহলে সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন, আপনি বাদ দিতে চান বা ক্লিক, যখনই সিলেক্ট করতে হবে কন্ট্রোল চেপে ধরে যখন আপনি ওই অপশনের উপর ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। বাইরে ক্লিক করলেও এগুলো সিলেক্ট হয়ে গেছে, সেজন্য এই ধরনের কালার চলে আসবে। ওকে, সো এখন আমি দুইটা জিনিস দেখাচ্ছি, এই দুইটা জিনিস আমরা ইউজ করে থাকি। যখন আপনার একটা অপশন সিলেক্ট করতে হবে তখন আপনি জাস্ট সিলেক্ট দিবেন, লিখবেন স্বাভাবিক যেভাবে আমরা সিলেক্টটাকে ইউজ করব, অপশনটাকে ইউজ করব। যদি আপনি মাল্টিপল ভ্যালু চয়েস করাইতে চান, মাল্টিপল ভ্যালু আপনি অ্যাড করতে চান, আপনার ড্রপ ডাউন লিস্টের মধ্যে কেউ যেন মাল্টিপল চয়েস দিতে পারে, তখন আপনি ইউজ করবেন শুধু মাল্টিপল নামে যে অ্যাট্রিবিউটটা আছে ওইটা। ক্লিয়ার? এটা আবার বলতেন স্যার, বুঝে নাই? এটা আবার রিপিট করতেন, এটা কি বুঝেন নাই সেটা বলেন। মাল্টিপল সিস্টেমটা স্যার যখন কিভাবে আসলে জাস্ট আপনি এখানে মাল্টিপল নামে কি করবেন, একটা অ্যাট্রিবিউট আছে ওইটা লিখে দিবেন। সবগুলো আগের সিলেক্ট বক্স যেভাবে ড্রপ ডাউন লিস্ট যেভাবে তৈরি করেন ওই ড্রপ ডাউন লিস্টই তৈরি করবেন, বাস শুধুমাত্র মাল্টিপল ভ্যালু আপনি মাল্টিপল অপশন আপনি চয়েস করার জন্য সিলেক্টের স্টার্টিং ট্যাগের ভিতর মাল্টিপল লিখে দিবেন। স্যার বুঝতে পারছি স্যার। ওকে, এরপরে আমি চাচ্ছি যে আমার বলেন স্যার সিলেক্ট ট্যাগের যে প্রথম ফার্স্ট লাইন যেটা ছিল সেটার মধ্যে যে নেম ডিডি করছিল না, হ্যাঁ এটা কি আপনার ওই যে এটার কারণে কি আমার যে সিলেক্ট ট্যাগের অপশনটা আর রেজিস্ট্রেশন একসাথে কাজ করতেছে নাকি এটার জন্য নাকি? কোনটার জন্য একসাথে কাজ করতেছে না? মানে নিচে তো আমার যে রেজিস্ট্রেশনের একটা আছে না বাটন, হ্যাঁ হ্যাঁ এই বাটনটা পাশাপাশি আসছে যে, হ্যাঁ হ্যাঁ এটা ওই ডিডি কোর্সের কারণে কি দুটো একসাথে কাজ করতেছে নাকি? না না, এখানে বিয়ার ট্যাগ দিনে বিয়ার ট্যাগ দিছে, এখানে সেভ করে নেই যার কারণে এটা রিলোড করলে এখন চলে যাবে। এই যে এটা তো বিয়ার ট্যাগের কাজ, এটা আমি নিউ লাইনে নিয়ে আসতেছি বিয়ার ট্যাগের মাধ্যমে, বুঝতে পারছি? আমরা চাচ্ছি যে এই ধরনের, এটাকে বলা হয় রেডিও বাটন। হ্যাঁ, এই ধরনের রেডিও বাটন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে বা আমাদের ওয়েব পেজের মধ্যে এই ধরনের রেডিও বাটন আমরা অ্যাড করতে চাচ্ছি। তাহলে কি করব, তাহলে আমরা কি করব, রেডিও বাটন যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা অ্যাড করতে চাই, এখানে আমরা কি লেভেল ইউজ করি, যেহেতু এটা কোর্স রিলেটেড কথাবার্তা, এখানে আমরা লেভেল ইউজ করি, তাহলে আমাদের দেখতে সুন্দর দেখাবে। লেভেল কোর্স, সো এরপরে হচ্ছে যে আমরা রেডিও বাটন অ্যাড করব আমাদের ওয়েবসাইটের মধ্যে, আমরা রেডিও বাটন অ্যাড করব। সেজন্য আমাদের লিখতে হবে ইনপুট টাইপ রেডিও, নেম সরি আইডি টিএক্সটি, সরি রেডিও তো সেজন্য আরডিএল, রেডিও বাটন লিস্ট, এটা হচ্ছে রেডিও বাটনের লিস্ট, সেজন্য আমরা ইউজ করব আরডিএল, রেডিও বাটন লিস্ট। এটা কি কিসের জন্য রেডিও বাটন ইউজ করতেছি, লেভেল ইউজ করে একটা জেন্ডার, হ্যাঁ জেন্ডার।
সো এখানে লিখবো যে রেডিও বাটন লিস্ট জেন্ডার। ওকে, ক্লাস RDL gender name RDL সরি জেন্ডার, এবং ভ্যালু লিখবো যে কি এখানে হচ্ছে একটা লেভেল নেই, তাহলে এটাকে ডিজাইন করতে সুবিধা হবে। একটা লেভেল ট্যাগ নিচ্ছে, আচ্ছা আপনাদের হয়তো বুঝতে কষ্ট হতে পারে। একটা লেভেল ট্যাগ নিচ্ছে, একটু টাইপ করি স্ল্যাশ লেভেল। এখানে লেভেল ট্যাগ নিচ্ছি কারণ হচ্ছে এখানে মেল লিখবো, যেন এটাকে পরবর্তীতে চাইলে এই ট্যাগ ধরে আমরা এটাকে ডিজাইন করতে পারি। হ্যাঁ, সো বর্তমানে এটা কীরকম দেখাচ্ছে একটু করে চেক করে নিই। এই যে মেলে ক্লিক করলে যে কি ভ্যালু যাবে, এখানে মেল লেখা আছে। সো মেলে ক্লিক করলে সিলেক্ট করলে বাটনে চেক করলে কি লেখাটা যাবে, কি ভ্যালুটা ডাটাবেজে যাবে, ওটা অবশ্যই লিখে দিতে হবে। সেজন্য আপনি ইনপুট টেক্সটের ভিতরে ভ্যালু লিখতে হবে কি মেল। কারণ হচ্ছে যে এই মেল লেখাটা এটা তো আমরা ইউজার দেখতেছি বা অডিয়েন্স দেখতেছে, কিন্তু ডাটাবেজে সেভ হবে যে ভ্যালুর ভিতরে যেটা রাখবেন সেটা। হ্যাঁ, সেজন্য এখানে ভ্যালুতে আপনার ভ্যালুটা দিয়ে দিতে হবে। এখানে নেম ভ্যালুর মধ্যে আমরা মেল দিয়ে দিচ্ছি। ঠিক সেম জিনিসটা আমরা আবার একটা না, আমরা যেহেতু ইনপুট বাটন রেডিওতে কি জেন্ডারে কি মেল ফিমেল দুইটা আছে বাটন, রেডিও বাটন। সো ইনপুট টাইপ রেডিও আইডি RDL gender class RDL gender name স্যার ইনভার্টেড কমা রেডিওর দুই। আচ্ছা, রেডিওর বাইরে পড়ে গেছে না? হ্যাঁ, রেডিওর বাইরে পড়ছে। RDL স্যার gender, স্যার লেখাগুলো একটু বড় করা যায় না? সরি, একটু মনে করাই দিবেন তো। RDL gender, সো এরপর হচ্ছে ভ্যালু ফিমেল। ওকে, লেভেল কি হবে? লেভেল হচ্ছে যে আমাদের লেভেল, এটা আমি কপি করতেছি আর ইয়া করতেছি না। এখানে হচ্ছে যে ফিমেল ওকে। আমি যখন লেকচার দিব তখন কথা বলবেন না, আমি আপনাদের থেকে কোয়েশ্চেন নিব। সো এখানে হচ্ছে যে ইনপুট টাইপ রেডিও আইডি হচ্ছে এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আচ্ছা এটা আমরা ব্রাউজার আগে চেক করে নিই কিরকম। মেল ফিমেল যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, কিন্তু দুইটা না, যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। কেন হচ্ছে? এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে ভাই এখানে আপনি সবগুলার আইডি ক্লাস নেম সেম দিছেন কেন? কারণ হচ্ছে যে এই দুইটা জিনিসও হচ্ছে যে কোনো একটা সিলেক্ট হবে, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন, দুইটা না। এখানে যদি আরেকটা ইনপুট বক্স নিই, যেমন ধরেন মেল ফিমেল আদার্স যদি দিই, সো আরেকটা যদি ইনপুট বক্স নিই, এখানে শুধু এখানকার ভ্যালুটা চেঞ্জ হবে, দেন হচ্ছে যে এখানে লেভেলটা চেঞ্জ হবে, আর বাকি সব ঠিক থাকবে। কেন? ধরেন আপনি যখন এখান থেকে তিনটা রেডিও বাটন আছে, তিনটা থেকে যে কোনো একটা কি করবেন আপনি সিলেক্ট করতে পারবেন। একজন মানুষ তো মেলও হইতে পারবে, ফিমেল, সব কিছু তো হইতে পারবে না, যে কোনো একটা হইতে হবে তাকে, তাই না? সো যে কোনো একটা ভ্যালু আপনি কোথায় নিয়ে যাবেন? ডাটাবেসে নিয়ে যাবেন। সেজন্য আমরা এখানে তিনটারই কি দিচ্ছি? সেম ক্লাস, সেম আইডি, সেম নেম। যদি নেমগুলো একটু চেঞ্জ করে দিই, 1 2 2 3 চেঞ্জ করে দিই, তাহলে দেখেন আপনি তিনটাই সিলেক্ট করতে পারবেন, নেম তিনটাই সিলেক্ট করতে পারবেন। মানে আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে নেমের মাধ্যমে পিএসপি চিনে, পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেটার মাধ্যমে প্রসেসিং হয়ে ডাটাবেজে আমরা ডাটা স্টোর করি। সো ওইটাতে যখন আমরা প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিচ্ছি, ও আলাদা আলাদাভাবে কি ভ্যালু পাস করাবে, তিনটার জন্য তিনটা ভ্যালু পাস করাইতে পারবে। সেজন্য এখানে যখন আমরা নেমের ভেতরে যে নামটা আছে ওইটা চেঞ্জ করতেছি বা ভিন্ন দিচ্ছি, সো আমরা এখানে তিনটা ইনপুট বক্সটাকে কি করতে পারতেছি, তিনটা ইনপুট বক্সেই
ইনপুট বক্স বলতেছি, সিলেক্ট রেডিও বাটনকে আমরা চেক করতে পারতেছি, তিনটা রেডিও বাটনকে চেক করতে পারি, কিন্তু এরকম আমরা করি না, কারণ এরকম আমাদের দরকার হয় না। সেই জন্য আমরা কি করব, প্রত্যেকের নাম কি দিব, সেম দিব, প্রত্যেকের নেম কি দিব, সেম দিব, তখন যে কোনো একটা সিলেক্ট হবে। আর যদি চাচ্ছেন যে আপনি এখানে রেডিও বাটনটা অন্য কোনো পারপাসে ইউজ করতেছেন, আপনার অডিয়েন্স একাধিক ভ্যালু কি করতে পারবে, সিলেক্ট করার অপশন থাকবে, তখন আপনি এখানে তখন আলাদা আলাদাভাবে নেমগুলো চেঞ্জ করে দিবেন, তখন হচ্ছে যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভ্যালু পাস হবে। আর যখন সবগুলা নেম সেম দিবেন, যে কোনো একটা ভ্যালু যাবে, হয় মেল যাবে, না হয় ফিমেল যাবে, না হয় আদার যাবে, যে কোনো একটা ভ্যালু পাস করবে। আর যখন তিনটাতে তিনটা নাম দিবেন, তখন ইউজার তিনটা অপশনে সিলেক্ট করতে পারবে। সো তিনটা অপশন যখন সিলেক্ট করবে, তিনটা ভ্যালু যাবে ডাটাবেজের মধ্যে। এবার বলেন কার কি কোয়েশ্চেন ছিল, স্যার করছিলেন, বলেন। স্যার যে ডি আর ডি এল দিছেন না, এটা মিনিটে কি বলেছেন? রেডিও বাটন লিস্ট। ডি দিয়ে বাটন বলেন না আরডিএল দিয়ে রেডিও বাটন বলতেছি, বাট এখানে আরডিএল দিয়ে বোঝায় যে আমরা আসলে রেডিও বাটন লিস্ট, আরডি দিয়ে রেডিও বোঝায়, এল দিয়ে লিস্ট, রেডিও বাটন লিস্ট বলি আর কি। আচ্ছা জি স্যার। এটা এরকম না লিখলেও চলবে, এখানে যে আরডিএল লিখতে হবে এরকম কোনো কথা নাই। হ্যাঁ, এখানে আপনার মতো করে নাম শুধু জেন্ডারও দিতে পারতেন। সো আমি আরডিএল ইউজ করি একটা কারণে, এখানে ডিডিএল ইউজ করি একটা কারণে, সেটা হচ্ছে যে যখন আমরা পিএসপি লিখতে যাই, আমরা যখন অনেকগুলো এই ধরনের নেমের ইয়া থাকে, অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউটের অনেকগুলো নাম থাকে, বা অনেকগুলো ইনপুট বক্সের নাম থাকে, তখন এত কিছু মুখস্থ রাখা যায় না। ধরেন আপনার একটা পেজের মধ্যে 10টা ড্রপ ডাউন লিস্ট আছে, 10টার ভিতরে কি কি নাম দিচ্ছেন সেটা আপনার মুখস্থ রাখা টাফ হয়ে যাবে। তখন ডিডিএল দিলে সামনে একটা সিনট্যাক্স রাখলে যেটা দিয়ে আপনি চিনেন, সো যখনই ওইটা ক্লিক করেন ডিডিএল দেন, তখন টোটাল লিস্টটা চলে আসবে, মানে ডিডিএল রিলেটেড যতগুলো ড্রপ ডাউন লিস্টের নাম আছে সবগুলো চলে আসবে। তখন ওখান থেকে জাস্ট আপনি একটা সিলেক্ট করে দেবেন যেটা আপনার প্রয়োজন হচ্ছে। নাইলে ধরেন এভাবে ধরেন কোর্স লিখলেন, এটাতে মাল্টিপল কোর্স লিখলেন, ধরেন কথার কথা আপনাকে মনে রাখতে হবে, তখন এখন মনে রাখতে হয় না, জাস্ট সামনে সিনট্যাক্সটা প্রেস করার সাথে সাথে সাজেশনে চলে আসে। সো এটা বুঝতে পারছেন রেডিও বাটন? জি স্যার। হ্যালো স্যার। বলেন। জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্ন হচ্ছে যে আপনারা যে ফর্ম টেবিল তৈরি করার সময় আপনার ইনপুট এবং লেভেল যেটা লেখা হয়, এটা লেখার পরে যেমন ফার্স্ট নেম কিংবা লাস্ট নেম বা স্টুডেন্ট নেম বিভিন্ন ডিটেইলস ভাবে লেখা হয়, যে ঘরগুলো হয় ওই ঘরগুলো যেমন একটা সমান থাকে, একটু বড় থাকে, একটু ছোট থাকে, এটা কি এভারেজ ভাবে? জি, আপনি বলতে চাচ্ছেন যে আপনি এটার মতো করে ডিজাইন করবেন, ধরেন জি সবগুলো লেভেলে আমাদের তো এক এক ধরনের হচ্ছে, কারণ হচ্ছে যে ধরেন স্টুডেন্ট নেমটা বড়, ক্যারেক্টার অনেক বেশি, যার কারণে এতটুকু জায়গায়, ইমেলটা ছোট, সেজন্য আরেকটু এদিকে চলে গেছে। সো এখন আমরা শিখতেছি যে কিভাবে ইনপুট বক্সগুলো চিনতেছি, ড্রপ ডাউন লিস্ট কিভাবে আনে ওগুলা শিখতেছি। সো এগুলাকে ডিজাইনিং যখন করতে যাব, যখন আমরা সিএসএস অ্যাপ্লাই করব, তখন আমরা এগুলা ধরেন এটার মতো হুবহু ডিজাইন করে ফেলতে পারবো, যেরকম ইচ্ছা আমরা করে ফেলতে পারবো যখন আমরা সিএসএস কাজ করব আর কি। সো এটা ছিল আমাদের রেডিও বাটন। যখন আমরা রেডিও বাটন নিয়ে কাজ করি ঠিক এইভাবে কাজ করি। চেক বক্স স্যার বলেন। স্যার আমি যে আগে যে প্রবলেমটা বলছিলাম স্যার, মানে আমার রেডিও বাটনগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে এটার কারণে নেমের ক্ষেত্রে আপনি নেম প্রত্যেকটা নেম সেম দেন, হবে না, সবগুলা সিলেক্ট হবে না, যে কোনো একটা সিলেক্ট হবে। সেটাই তো আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম। আমরা যদি চেক বক্স নিয়ে আসতে চাই আমাদের ইয়াতে, চেক বক্স দেখতে কি রকম, এখানে চেক বক্স আছে নাই। বিভিন্ন জায়গায় যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করতে বলে একটা চেক মার্ক দিতে হয়, তাই না? দিতে হয়। এরকম পড়ছে যে রেজিস্ট্রেশন করতে গেছেন, ওদের ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করতেছে কিনা সেজন্য একটা চেক মার্ক দিতে হয়। মানে আমি ওদের প্রাইভেসি বা ওদের টার্মস এন্ড কন্ডিশন মানবো, মেনে আমি কি করতেছি, যে
রেজিস্ট্রেশন করতেছি। সো ওই ধরনের চেকবক্স যদি আমরা আনতে চাই আমাদের ওয়েব পেজে, তখন আমরা লিখব যে ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স আইডি সিএচকে দিচ্ছি চেকবক্স হিসেবে চেনার জন্য। কেউ কি আসছেন? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। ইনপুট টাইপ চেকবক্স আইডি সিএচকে দিচ্ছি, সিএচকে দিয়ে চেকবক্স মেইন করতেছি সিএচকে। এখানে হচ্ছে যে এটা কিসের চেকবক্স, ধরেন টার্মস অ্যান্ড কন্ডিশন। সো ক্লাস সিএচকে টার্মস নেম সেম দিচ্ছি সিএচকে টার্মস। ওকে, সো চেকবক্সের জন্য আসলে মূলত কি হইলো, হ্যাঁ চেকবক্সের জন্য বিয়ারটা ইউজ করে আমাদের আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আমার নেটওয়ার্ক ড্রপ করতেছে বারবার মেবি। এই যে চেকবক্সের জন্য এই বক্সটা চলে আসছে চেকবক্সের জন্য, কিন্তু চেকবক্স দেওয়ার পরে পরে থাকে যে লেভেলটা, চেকবক্সটার সামনে থাকে, পরে থাকে যে লেভেলটা। সো লেভেলটা ধরেন আমি লিখতেছি যে ধরেন লেভেলের ভিতর লিখতেছি যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা আপনার ইচ্ছা লিখতে পারেন, যেটা আপনার যে জন্য আপনি সো টার্মস অ্যান্ড কন্ডিশন স্পেলিংটা মিস্টেক হচ্ছে লাগতেছে। আচ্ছা ঠিক আছে। সো এই যে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে। হ্যাঁ, সো এভাবে আমরা চেকবক্স নিয়ে আসতে পারি আমাদের ওয়েব পেজের মধ্যে। কি লিখতে হবে, ইনপুট টাইপ জাস্ট চেকবক্স, বাকিগুলো ঠিক সেম। এরপর আর কি পারি? হ্যালো স্যার, বলেন। স্যার এখানে মেল ফিমেলের ক্ষেত্রে আমার তো তিনটাই সিলেক্ট হচ্ছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করব কিভাবে? এখানে আপনাকে ওই যে নেম আছে, নেমগুলো সেম রাখবেন। এই যে এখানে নেম আছে না, প্রত্যেকটা নেম সেম রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এই নেমগুলো সবগুলো সেম রাখতে। এরপর যদি আমরা চাচ্ছি যে এই ধরনের বক্স, এগুলাকে বলা হয় টেক্সট এরিয়া, সরি পেইন্টিং সার্ভিস। মানে যখন আমরা মেসেজের মতো কিছু লিখে অনেক বড় সড়ো, তখন আমরা এই ধরনের বক্স নিয়ে, এটাকে বলা হয় টেক্সট এরিয়া। মানে আমরা অনেক কিছু লিখতে পারি এবং এটাকে চাইলে বড় ছোট করতে পারি। হ্যাঁ, সো আমাদের যদি কন্টেন্ট বা টেক্সটটা বড় হয়, টেক্সট বলতে একটা ধরেন ডেসক্রিপশন লিখতেছেন কোনো কিছুর, অনেক বিশাল হবে। হ্যাঁ, সেটা যেমন সাপোজ ধরেন এটা কেন ইউজ করি সেটা আগে আমরা একটু জানি। ধরেন এখান থেকে আমি একটা কন্টেন্ট নিলাম, সেটা যদি একটা ইনপুট বক্সের ভিতরে দিই, তখন আমাদের আসলে কি লিখছি সেটা আমাদের আইডেন্টিফাই করতে অনেক কষ্ট হয়ে যায়, জায়গাটা খুবই ছোট। আর যদি এখানে দিয়ে দিই, দেখেন
আর যদি এই ধরনের টেক্সট বক্সে দিই তখন চাইলে এটাকে আমরা বড় ছোট করে আমাদের টোটাল টেক্সটটাকে কি করতে পারি আমরা দেখতে পারি। হ্যাঁ, খুব সহজে। হ্যাঁ, এভাবে আমরা দেখতে পারি। সো এই ধরনের বক্স যদি আমরা আমাদের ওয়েব পেজে তৈরি করতে চাই, স্যার আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হয় অনেকটুকু আপনার কথা আসেনি, মানে এই যে নতুন যে টপিকটা বুঝাচ্ছেন এটা বুঝতে পারিনি আমরা। আচ্ছা, আমি এখন আপনি ধরেন আমি আবার রিপিট করতেছি, আপনি ধরেন কোনো একটা টেক্সট একটা ইনপুট বক্সের ভিতরে বিশাল একটা টেক্সট লিখতে চাচ্ছেন বা ডেসক্রিপশন লিখতে চাচ্ছেন যেটা ইনপুট বক্সের ভিতরে লিখতেছেন, তখন আপনি এভাবে দেখতে হবে, কারণ এখানে তো জায়গা খুব ছোট। হ্যাঁ, লিখতে অনেক কষ্ট, মানে লিখতে পারবেন, তখন আপনি ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমরা ইনপুট বক্স ইউজ করি না, কারণ হচ্ছে যে এটাতে খুব ছোট, তখন আমরা লিখে ফ্লেক্সিবল হয় না, তখন আমরা এই ধরনের বক্স ইউজ করি যেটাকে বলা হয় টেক্সট এরিয়া। হ্যাঁ, এটাতে যখন লিখব তখন আমরা চাইলে এটার বড় ছোট করতে পারি, বড় ছোট করে আমরা এখান থেকে কি টোটাল ডেসক্রিপশনটা আমরা ভালোভাবে দেখে নিতে পারি। এই ধরনের বক্স আমরা তৈরি করতে পারি। সো এই ধরনের বক্স যদি আমরা আমাদের পেজে তৈরি করতে চাই তাহলে কি ইউজ করব, সেটার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া / টেক্সট এরিয়া। সো এটার মধ্যে আমরা রোজ, মানে রো বলতে সারি, কয়টা রো হবে, ডিফল্ট সাইজ কতটুকু হবে। আচ্ছা, রো কলাম দেওয়ার আগে আইডি লিখে দিন। সো এটাকে আপনি টিএক্সটি রাখতে পারেন, টিএক্সটি মেসেজ। সো সেম ভাবে ক্লাস, সরি, টিএক্সটি মেসেজ, সেম ভাবে আইডি ক্লাস নেম, টিএক্সটি মেসেজ। ওকে, লিখলাম। এখন আমরা একটু ব্রাউজারে দেখি, খুব ছোট না, আমরা একটু বড় সড়ো করতে চাই, সেজন্য আমরা কি করতে পারি, হাইট এবং উইথ ইউজ করতে পারি। উইথ এবং হাইট একটা অপশন, উইথ বলে দিচ্ছি, ধরেন যে এটার উইথ হবে যে 500 পিক্সেল, হাইট হচ্ছে যে 200 পিক্সেল। দেখি উইথ এবং হাইট বলার পরে কি আসে। সরি, স্টাইলের ভিতর লিখতে হবে, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর লিখতে হবে। হাইট 200 পিক্সেল, উইথ 500 পিক্সেল। এভাবে আমরা সলিউশন করতে পারি। এটার সাইজ, ডিফল্ট সাইজটা বড় করতে হবে, ডিফল্ট এত বড় থাকবে, এতটুকু থাকবে, পরবর্তীতে আরো বড় করতে পারবো। ডিফল্ট সাইজ হচ্ছে যখনই রিলোড করব, ডিফল্ট সাইজ হচ্ছে এটা। এইভাবে করতে পারি একটা মেথড। স্টাইলের ভিতর হাইট এবং উইথ বলে দিতে পারি। তারপর আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে রো কলাম, মানে কয়টা রো আপনি দিতে চাচ্ছেন। ধরেন রো হচ্ছে যে 10টা, আর কলাম হচ্ছে যে সিওএল কলাম হচ্ছে যে 40টা। এভাবে রো কলাম যখন দিয়ে দিবেন, রো কলাম দিয়েও করতে পারেন, যে রো কলাম। রোস কলাম রো কলাম। সো রো কলাম যখন ইউজ করবেন এই যে এইভাবে। সো রো মানে রো হচ্ছে যে হাইট, আর কলাম হচ্ছে যে উইথ হিসেবে কাজ করে আর কি, রো কলাম। সো কলামগুলা কি থাকে, লম্বালম্বি থাকে, আর রোগুলা সারিবদ্ধভাবে থাকে একটা নিচে একটা। সো হ্যাঁ, এভাবে আপনি একটা টেক্সট যখন লিখতে চাবেন বা কোনো মেসেজ বা কোনো ডেসক্রিপশন যখন আমরা দিতে যাই, তখন আমরা যে বক্সটা ইউজ করি সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া লেখার জন্য আমাদের যেটা লিখতে হবে, টেক্সট এরিয়া ট্যাগটা, সেটার হাইট, ডিফল্ট হাইট এবং উইথ আমরা সিলেক্ট অ্যাট্রিবিউটের ভিতরে লিখে দিতে পারি, অথবা রোজ এবং কলামসের মাধ্যমে আমরা কি করতে পারি, সেট আপ করে দিতে পারি। ধরেন আমাদের ওয়েবসাইটে আমরা ফাইল আপলোড করতে চাচ্ছি,
কিরকম ফাইল আপলোড, ইমেজ হইতে পারে, ডকুমেন্ট, যে কোনো ফাইল আপলোড করতে চাচ্ছি, যে কোনো ফাইল, হ্যাঁ ফটোগ্রাফি হইতে পারে, পিকচার হইতে পারে, যে কোনো ফাইল আমরা আপলোড করতে চাচ্ছি। তাহলে কি করব আমরা, যে কোনো ফাইল আপলোড করতে চাইলে, সো আমি আবার বিআর ট্যাগ দিচ্ছি। সো লিখবো যে ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ কি ফাইল, আইডি ফাইল, ধরেন যেটা কিসের ফাইল, ডক ফাইল হইতে পারে, এটা ইমেজ হইতে পারে, অথবা ফাইল পিকচার, হ্যাঁ যা হয় আর কি, আপনার রিলিভেন্ট নাম রাখবেন। আমি একটা লিখতেছি আর কি ফাইল, আবার ফাইল লিখতে হবে এটাও না যে ইমেজ লিখতে পারেন, ডক লিখতে পারেন, বা অন্য কোনো আইডি বা ক্লাস ইউজ করতে পারেন। নেম, ওকে লিখলাম। এবার আমাদের লেখার সাথে সাথে আমাদের কীরকম আসবে, আমাদের এখানে ফাইল আপলোড করার একটা অপশন চলে আসবে, এই যে চুজ এ ফাইল। আমরা যে কোনো একটা ফাইল আপলোড করতে পারি, ধরেন এই ফাইলটা আপলোড করে দিতে পারি, হ্যাঁ এই যে আমরা সিলেক্ট করলাম, এখানে নাম চলে আসবে catos.png। আমরা জাস্ট একটা ফাইল আপলোড করতে পারতেছি, একাধিক ফাইল না, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনি কন্ট্রোল চেপে ধরে আপনি যেটাতে সিলেক্ট করেন না কেন একটা সিলেক্ট হবে, হ্যাঁ। সো এভাবে আমরা জাস্ট একটা ফাইল আপলোড করতে পারি। ধরেন আমাদের এরকম অনেক রিকোয়ারমেন্ট আসে যে একাধিক ফাইল আপলোড করার। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, একাধিক ফাইল আপলোড করার, হ্যাঁ অপশন আপনাদের লাগবে। হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে দেখা যায় না, কোনো এক সময় দেখা যায় যে ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্ট থেকে সব কিছু একটা একটা এই ধরনের ফাইল দেয়, ফাইল অপশন থাকে, এই ধরনের অপশন থাকে যে একটাতে সব কিছু আপলোড করে দিতে বলে। সো একাধিক ফাইল যখন আমরা আপলোড করবো তখন আমরা আসলে কি লিখবো, জাস্ট একাধিক ফাইল মানে মাল্টিপল ফাইল যখন আপলোড করব তখন সেম জিনিসটা আগের মতোই আমরা ইনপুট টাইপ ফাইল থেকে শুরু করে আইডি পিকচার সবই ঠিক রাখতে পারবো, মানে এগুলোর কোনো পরিবর্তন হবে না। যখন আমরা একাধিক ফাইল আপলোড করব, এখানে আমি আবার বিআর ট্যাগ ইউজ করে একটা একাধিক ফাইল আপলোড করব। যখন আমরা একাধিক ফাইল আপলোড করতে যাব তখন শুধু এখানে লিখবো যে মাল্টিপল, শুধু কি লিখবো মাল্টিপল, আর কিছুই না। তখন আমরা একাধিক ফাইল আপলোড করতে পারবো। আমি রিলোড করলাম, আমার আরেকটা ফাইল অপশন চলে আসছে। দেখেন এখানে চুজ ফাইল, এখানে লিখছি কি ফাইলস, মানে কি বহুবচন। হ্যাঁ সো একাধিক ফাইল আমরা আপলোড করতে পারবো। কন্ট্রোল চেপে ধরে আমি যতই সিলেক্ট করব ততগুলো ফাইল আপলোড হবে। এই যে দেখেন 5 ফাইলস, 5টা ফাইল আপলোড হইল। ক্লিয়ার? জি স্যার। স্যার বলেন। ফর্মের ভিতরে যখন আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করি তারপরে স্যার উপজেলার ক্ষেত্রে ও2 উপজেলাগুলো আসে, এগুলা কিভাবে আসে স্যার? বুঝি নাই স্যার ফর্মের ভিতরে যে আমরা সেগুলো উপজেলার মধ্যে রেডিও বাটন দিয়ে দিবেন। সরি রেডিও বাটন ড্রপ ডাউন লিস্ট থাকবে, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। একটা অপশন সিলেক্ট করলে ওই রিলেটেড অন্যান্য অপশনের জন্য নিচের সিলেক্ট বক্সগুলোতে অটোমেটিকলি চলে আসে। সেটা মূলত জাভাস্ক্রিপ্ট এবং পিএসপি দিয়ে করতে হয়। যদি আপনার ডাটাগুলো যদি ডাটাবেজ স্টোর থাকে তাহলে পিএসপি ইউজ করতে হবে, এমনিতে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। আপনি যেটা বলতে চাচ্ছেন, যেমন ধরেন যে এখানে ম্যাবে এটা করে নাই, এই যে ডিস্ট্রিক্ট সিলেক্ট ধরেন ঢাকা দিচ্ছেন, হ্যাঁ ঢাকার বিভিন্ন উপজেলার নিচে অটোমেটিকলি চলে আসতেছে। সো এখান থেকে উপজেলা, হ্যাঁ ওই ব্যাপারটা মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে করে মেনলি। সো এরপরে হচ্ছে যে আরও কিছু জিনিস আমাদের জানতে হবে। একটা ফর্ম ট্যাগ যখন একটা রেজিস্ট্রেশন ফর্ম যখন আমরা ফিল আপ করি তখন হচ্ছে যে এখানে ওই দিন দেখাইছিলাম অ্যাকশন,
হ্যাঁ অ্যাকশনের কথাবার্তা বলছিলাম, অ্যাকশন অ্যাট্রিবিউট যে পেজের মধ্যে আপনি পিএসপির কোড লিখবেন ওই পেজের লিংক এখানে বসাইতে হবে। মেথড, বিভিন্ন মেথডে ভ্যালুগুলো পাঠানো যায়, দুইটা মেথড, সেটা গেট মেথড, পোস্ট মেথড, সেজন্য এখানে মেথড অ্যাট্রিবিউট লিখে রাখতে হবে। গেট মেথড কি পোস্ট মেথড কি সেটা এখন জানার দরকার নেই, যখন আমরা পিএসপিতে যদি যাই তখন সেটা জানবো। তারপর হচ্ছে যে নেম অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউট বলতে ওই যে কিছুক্ষণ আগে পিএসপির জন্য আমরা নেম ইউজ করি, ভ্যালু অ্যাট্রিবিউট নিয়েও কাজ করছি। কারণ হচ্ছে যে এই যে নেম অ্যাট্রিবিউট বলতে এখানে ক্লাসের এখানে নেম ইউজ করছি, যেটা আমরা পিএসপিতে ভ্যালু ক্যাচ করার জন্য আমরা ইউজ করি। তারপর হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট, এই যে আমরা অপশনগুলোতে ভ্যালু ইউজ করছি। ধরেন আপনি চাইলে এখানে কি নাম, এই নেমের ক্ষেত্রে আমরা যদি ভ্যালু লিখে রাখি, ভ্যালু যেটা দিয়ে দিই, সো অটোমেটিক ওইটা কোথায় দেখাবে, আমাদের ব্রাউজারে দেখাবে। ভ্যালু যদি আমার নাম ডিরেক্টলি দিয়ে দিই, হ্যাঁ ওইটা ব্রাউজারে ইনপুট বক্সের ভিতর শো করবে। হ্যাঁ এই যে রিয়াজ মোর্শেদ এটা শো করতেছে। সো ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট, আপনি ভ্যালু দিয়ে দিলে ওই ভ্যালুটা ডিরেক্টলি শো করবে। সো রিড অনলি অ্যাট্রিবিউট, রিড অনলি অ্যাট্রিবিউট বলতে একটা জিনিস দেখতে পারবে, এই ভ্যালুটা ধরেন এখানে আমার নামটা দেখতে পারবে কিন্তু কোনো কিছু ডিলিট বা আবার নতুন করে লেখার অপশন পাবে না। সো সেটাকে বলা হয় রিড অনলি। রিড অনলি মানে শুধু আপনি পড়তে পারবেন, হ্যাঁ কোনো এডিট করতে পারবেন না। সো কোনো একটা ট্যাগকে, কোনো একটা ইনপুট বক্সকে শুধু আপনি পড়তে দিচ্ছেন, মানুষজনকে দেখতে দিচ্ছেন, কিন্তু এডিট করার অপশন দিচ্ছেন না। সেটার জন্য আপনাকে কি করতে হবে, রিড অনলি ইউজ করতে হবে, মানে এডিট করতে পারবেন না। সেটা ধরেন যে রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ একটা স্কুলের স্টুডেন্টদের ইনফরমেশন অনেকগুলা কি থাকবে, স্টুডেন্টদের ইনফরমেশন যেহেতু অনেকগুলা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সো আপনি চাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজার দেখবে। সো স্কুল বাদ দেন, আপনাদের কথা বলি, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দেখতে পারবেন কিন্তু এটা কোনো এডিট করতে পারবেন না, কিন্তু নাম, ইমেল টিমেল এগুলোর ইনফরমেশন এডিট করতে পারেন, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আপনারা চেঞ্জ করতে পারবেন না। এমনিতে দেখতে পারবেন, সো এমনিতে দেখার জন্য কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সেই জন্য আমরা কি একটা অ্যাট্রিবিউট আছে, সেটা কি রিড অনলি অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে ডিসেবল অ্যাট্রিবিউট। সো ডিসেবল অ্যাট্রিবিউটও সেম, হ্যাঁ রিড অনলি যে কাজ, ডিসেবলও সেম কাজ। আচ্ছা এস পড়ে নাই না। সো ডিসেবল অ্যাট্রিবিউট যদি ইউজ করে দেখেন এটা ডিসেবল হয়ে আছে, পুরোটাই ডিসেবল। আগে ইনপুট বক্সটা তো ক্লিক হইতো, ভেতরে লেখাটা চেঞ্জ করা যেত না, এখন পুরো ইনপুট বক্সটা ডিসেবল করে রাখছে। সো আমরা রেজিস্ট্রেশন নাম্বার, এই ধরনের নাম্বার কোনো এই ধরনের এরকম হয় যে কোনো একটা ইনফরমেশন আপনি দেখাবেন ইউজারকে, কিন্তু ইউজার এটা চেঞ্জ করতে পারবে না। সেই ক্ষেত্রে কি ইউজ করব, ডিসেবল। আরেকটা ব্যাপার আছে, ধরেন এখানে ইমেল অ্যাট্রিবিউট, ইমেলের জন্য একটা ইনপুট বক্স, ধরেন এখানে আমি আরেকটা বোঝার সাথে আরেকটা নিই, রেজিস্ট্রেশন একটা নাম্বার নিই, নাম্বার লেভেলটা ইউজ করে। সো এখানে আমরা নাম্বার হিসেবে আর রেজিস্ট্রেশন আর এই যে নাম্বার ইউজ করি। সো এখানে ভ্যালু হিসেবে দিচ্ছি ভ্যালু, আড়াই 1 2 3, এটা হচ্ছে আমার ধরেন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। সো আমি এখানে দেখাই দিলাম আপনাদেরকে কিভাবে আপনারা একটা বিআর ট্যাগ ইউজ করে। এখানে আমি দেখাই দিছি যে সো কোথায় কিভাবে আপনারা রিড অনলি অ্যাট্রিবিউট এবং কি ডিসেবল অ্যাট্রিবিউট ইউজ করে। এখানে আমি দেখাবো যেটা এখানে নাম্বার হবে না, এখানে টেক্সট হবে, ইনপুট টাইপ টেক্সট। সো এখানে নাম্বার বলছি কিন্তু এখানে আমি টেক্সট ইউজ করছি, সেজন্য অ্যালফাবেট। সো আমরা ধরেন একটা রেজিস্ট্রেশন নাম্বার, ওইটাকে আপনি ইউজারকেও দেখাই দেওয়া যাচ্ছে না, কিন্তু আপনার কোনো একটা পারপাসে আপনার ইনপুট বক্সের ভিতরে ওই ফিল্ডটাকে আনতে হচ্ছে বা ওই ফিল্ডটা নিতে হচ্ছে, এই জিনিসটা পুরোটাই আপনি হিডেন রাখতে চাচ্ছেন, কাউকে দেখাতে চাচ্ছেন না, তখন ইউজ করতে হবে হিডেন অ্যাট্রিবিউট। সো পুরো ইনপুট বক্সটাই কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, এখানে কিছুই নেই। কিন্তু এখানে কিছু আছে, যেটা ধরেন আপনি ব্যাকএন্ডে
যখন পিএসপি এর কাজ করবেন বা ডেভেলপমেন্টের কাজ করবেন তখন আপনার জন্য প্রয়োজন হচ্ছে ধরেন এই টাইপসের, তখন আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হয় কোনো আইডি যদি আমাদের এরকম আমরা ইউজারকেও দেখাতে চাচ্ছি কাউকে দেখাতে যাচ্ছে না, কিন্তু আমাদের ওইটা অবশ্যই ইনপুট বক্সের ভিতর রাখতে হচ্ছে বা আমাদের কাজের স্বার্থে, তখন আমরা কি করি ইনপুট বক্সের ভিতরে টিকিয়ে রাখার পর আমরা ওইটাকে কি করে দিই হিডেন করে দিই, তাহলে মানুষজন আর এটা সম্পর্কে জানবে না, দেখবে না যে এখানে একটা ইনপুট বক্স আছে। সো তখন আমরা হিডেন অ্যাট্রিবিউট ইউজ করি। আরেকটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট। রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের কাজ কি? রিকোয়ার্ড অ্যাট্রিবিউট হচ্ছে যে আপনি যখন এই রেজিস্ট্রেশন ফর্মে যখন আমি ক্লিক করতেছি এখানে কি লিখতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, হ্যাঁ মানে আপনাকে অবশ্যই কি করতে হবে এই ফিল্ডটা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আপনার রেজিস্ট্রেশন ফর্মটা কি হবে না সাবমিট হবে না। রিকোয়ার্ড যেগুলোতে থাকে, রিকোয়ার্ড কোনগুলোতে থাকে যখন কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন কিছু কিছু জায়গায় স্টার মার্ক দেওয়া থাকে, এই যে স্টার মার্ক মানে এই ফিল্ডগুলো রিকোয়ার্ড, হ্যাঁ অবশ্যই আপনাকে কি করতে হবে ফিল আপ করতে হবে। ধরুন আমি সাবমিট বক্স দিছি না, এখানে কি দিচ্ছে দ্য ভ্যালু দিস ভ্যালু ইজ রিকোয়ার্ড, দিস ভ্যালু ইজ রিকোয়ার্ড, মানে এই ভ্যালুগুলো রিকোয়ার্ড। কোন ভ্যালুগুলো আপনি রিকোয়ার্ড ইউজ করবেন, কখন আপনি রিকোয়ার্ড ইউজ করবেন যখন আপনার একটা রেজিস্ট্রেশন ফর্মের ভিতর যে ভ্যালুগুলো আপনার অবশ্যই প্রয়োজন, মানে আপনার পারপাসে যে ভ্যালুগুলা বা যে ইনফরমেশনগুলো আপনার অবশ্যই প্রয়োজন সেই ইনফরমেশনগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন রিকোয়ার্ড ইউজ করবেন। মানে আপনার কেউ যদি এই ধরনের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে যায়, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যে ওর ইউজারের জিমেল আইডিটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট বা মোবাইল নাম্বারটা ইম্পর্টেন্ট, এগুলা না দিলে আপনি রেজিস্ট্রেশন নেবেন না। কারণ হচ্ছে যে ধরেন এই দুইটাই আপনার কাজে লাগবে, তাইলে এই দুইটা না দিয়ে কেউ যদি আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আপনার কোনো কাজে আসবে না, তাহলে ওকে রেজিস্ট্রেশন করতে দিবেন কেন, তাই না? সেক্ষেত্রে যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট যেগুলো না নিলে হবে না আপনার অবশ্যই লাগবে, সেই ইনফরমেশনগুলোর জন্য আপনি কি রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ইউজ করবেন, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ইউজ করবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা নামাজ ব্রেকে যাব, এরপরে এসে বাকিগুলা আর কিছু স্লাইড আছে মেটা ইনফরমেশন বা অন্যান্য কিছু নিয়ে, সো এগুলা নিয়ে আমি একটু ব্রিফ করব, তারপর ক্লাস শেষ। স্যার রিকোয়ার্ড হ্যাঁ বুঝে নাই স্যার, রিকোয়ার্ড এই ব্যাপারটা যদি আরেকটু বলতেন স্যার। রিকোয়ার্ড ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন যেমন ধরেন লার্নিং আর্নিং প্রজেক্টে রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে, স্টুডেন্ট নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, এগুলা না দিলে আপনাকে কি করতে দিবে না, রেজিস্ট্রেশন করতে দিবে না, ম্যান্ডেটরি মাস্ট দিতে হবে। এই ধরনের আপনি ধরুন একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছেন, যে ফর্মের ভেতরে যে ফিল্ডগুলা মানে আপনার যেগুলা যে ইনফরমেশনগুলো আপনার দরকার, হ্যাঁ ধরেন আপনার রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করছেন, আপনি একটা ফর্ম তৈরি করছেন যে ফর্মের মধ্যে আপনার কি ধরেন স্টুডেন্টদের ইনফরমেশন থাকবে, সো স্টুডেন্ট ইনফরমেশন হইলে কি থাকবে, নাম থাকবে, নামটা ইম্পর্টেন্ট, মোবাইল নাম্বারটা ইম্পর্টেন্ট ধরেন। সো তখন আপনাকে যে ফিল্ডগুলো আপনার পারপাসে ইম্পর্টেন্ট, আপনার পারপাসে মানে আপনার রেজিস্ট্রেশন ফর্ম পারপাসে ইম্পর্টেন্ট, সেই সব ফিল্ডগুলোকে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ইউজ করলে সেই ফিল্ডগুলা যদি ফিল আপ না করে তাহলে সাবমিট হবে না, ডাটা সাবমিট হবে না। এই যে এখন রিকোয়ার্ড করতে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, এখানে কি লিখছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। কেন? অবশ্যই আমি কি লিখে রাখছি এখানে ইমেলটাকে রিকোয়ার্ড করে দিয়েছি, তার মানে ইমেলটা অবশ্যই ইনপুট দিতে হবে অডিয়েন্সকে, ইমেল যদি ইনপুট না দেয় তাহলে রেজিস্ট্রেশন করতে পারবে না, এটা বাধ্যতামূলক। সো কোন একটা জিনিস বাধ্যতামূলক যখন করবেন তখন রিকোয়ার্ড ইউজ করতে হবে, একদম সহজ বাংলায় যদি বলি। হ্যালো স্যার। হ্যাঁ তা কতক্ষণ পর ব্যাক করব স্যার? আমরা 4:30টায় আসব। 4:30? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে আমি স্টার্ট করতেছি, আপনারা আসার জন্য একটু ওয়েট করছিলাম। সো এরপরে হচ্ছে যে আইফ্রেম বলতে আমি আরেকটা
ইয়া ওপেন করি, PUC underscore Riyadh hash, PUC underscore Riyadh hash, PUC underscore Riyadh hash. So আমি আরেকটা ফাইল নিচ্ছি iframe এর iframe .html all files save. Okay, edited notepad. সো এটাতে কাজ করি, কারণ এটা তো অনেক বেশি হয়ে গেল, আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। কন্ট্রোল প্লাস, দেখতে পাচ্ছেন তো, তাই না? এরপরে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে যে আমরা আইফ্রেম বলতে যখন আমরা একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইটকে দেখাতে চাই, হ্যাঁ, সেটাকে আইফ্রেমের ভিতরে আমরা দেখাতে পারি। একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইটের ভিতরে দেখানো ব্যাপারটা। সবগুলো ওয়েবসাইট কিন্তু আইফ্রেম সাপোর্ট করে না, যেমন ফেসবুক আইফ্রেম সাপোর্ট করে না, গুগল আইফ্রেম সাপোর্ট করে না, কারণ হচ্ছে যে তখন অন্য আরেকজনের ওয়েবসাইটের ভিতর ফেসবুককে নিয়ে এসে ওখান থেকে ইউজ করবে মানুষজন, সেজন্য ফেসবুক আইফ্রেম সাপোর্ট করে না। এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আইফ্রেম সাপোর্ট করবে না, সেক্ষেত্রে আপনি আইফ্রেম দেখতে পারবেন না। সো আইফ্রেমের ভিতরে যদি আপনি কোনো ওয়েবসাইট বা কোনো গুগল ম্যাপ নিয়ে আসা, ইউটিউবের লিঙ্ক, ইউটিউবে এই যে ইউটিউব দেখতেছেন যে এখানে এটা এভাবে ইউটিউবের লিঙ্ক নিয়ে আসা আইফ্রেমের ভিতর, এগুলো এখন আমরা দেখব। সো সেজন্য আমাকে যে ট্যাগটা লিখতে হবে সেটা iframe tag / iframe। এরপর হচ্ছে iframe-এর স্টার্টিং ট্যাগের ভিতর লিখতে হবে যে আপনাকে src, মানে আপনি সোর্স ফাইলটা কোন জায়গা থেকে দিচ্ছেন, src। সো src দিয়ে যখন আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। যেমন ধরুন আমি paintingserviceuae.com-টাকে আমার এই ওয়েব পেজের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি। সো ওই লিঙ্কটা কপি করে আমরা ইউআরএলটা এখানে দিয়ে দিব, শেষ কাজ। এটাই খুব ইজি ব্যাপার স্যাপার, কাজটা শেষ। এখন আমরা যদি এটাকে আপলোড করি, দেখি, দেখেন এখানের ভিতর আমার paintingserviceuae.com-টা চলে আসছে। ওটাকে এখন আইফ্রেমটাকে আমরা বড় ছোট করতে পারি হাইট এবং উইথ ইউজ করে। সো সেটা স্টাইলের ভিতর, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর লিখও করতে পারি, আলাদা উইথ এবং হাইট অ্যাট্রিবিউটও ইউজ করতে পারি। তো আমরা স্টাইলের ভিতর লিখতেছি, ধরেন এটা হচ্ছে 800 পিক্সেল উইথ, এবং হাইট হচ্ছে যে ধরেন যে আমরা তাও 1000 পিক্সেল মতো দিলাম। সো দেখেন এখন এই আইফ্রেমটা কি হয়ে যাবে, আর যত হাইট এবং উইথ দিছি ততটুকু হয়ে গেল। এই যে আইফ্রেমের ভিতর আমার সম্পূর্ণ ওয়েবসাইটটা শো করতেছে আইফ্রেমের ভিতরে, এই যে আইফ্রেমের ভিতর সম্পূর্ণ ওয়েবসাইটটা শো করতেছে। এভাবে যদি আমরা একটা ওয়েবসাইটকে আমাদের ওয়েব পেজের ভিতর নিয়ে আসতে চাই, তখন আইফ্রেম ইউজ করি। আমি বলছি যে আইফ্রেম সাপোর্ট করে না এরকম। আপনি যদি ফেসবুককে নিয়ে আসতে চান, সো তাহলে ফেসবুক কিন্তু আইফ্রেম সাপোর্ট করবে না। তখন আপনার কি লেখা আসবে সেটা আমি দেখাই দিচ্ছি, কারণ আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন হয়তো বা অন্য কোনো ওয়েবসাইট দিয়ে যখন করতে যাবেন, তখন আসলে সব ওয়েবসাইট বলে দিচ্ছে আগে থেকে আইফ্রেম সাপোর্ট করবে না, মানে এটা ওরা রেস্ট্রিক্টেড করে রাখে আইফ্রেম যেন সাপোর্ট না করে। আমি রিলোড করতেছি, এখানে এখন লেখা আসবে, এখানে কি ফেসবুক রিফিউজ টু কানেক্ট, হ্যাঁ, www.facebook.com রিফিউজ টু কানেক্ট। যে ওয়েবসাইটগুলো আইফ্রেম সাপোর্ট করবে না সেগুলোর ক্ষেত্রে এই নামটা আসবে, রিফিউজ টু কানেক্ট। হ্যাঁ, সো আমার এই ওয়েবসাইট আমি রেস্ট্রিক্টেড করে নাই, যার কারণে আমার ওয়েবসাইটটা আইফ্রেমের ভিতর শো করতেছে। ক্লিয়ার আইফ্রেম? জি স্যার। ওকে, এখন চাচ্ছি যে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ইউটিউবের ভিডিও দেখতে চাই অনেক সময়, এবং যে কোনো টিউটোরিয়াল বেসড ওয়েবসাইট বলেন, যে কোনো কিছুতে আমরা হয়তো বা ইউটিউব দেখতে চাই, ইউটিউবের ভিডিও দেখতে চাই, তখন আমরা কিভাবে নিয়ে আসবো আসলে ইউটিউবের ভিডিওটা। সো আইফ্রেম, হ্যাঁ, এই ইউটিউবের যদি যে কোনো একটা ভিডিও আপনি নিয়ে আসতে চান, তাহলে ধরেন যে আমি জঙ্কার মাহবুব ভাইয়ের এই জিনিসটা আমরা আইফ্রেমের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি ধরেন, হ্যাঁ, তাহলে কি করতে হবে, এখানে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করবেন,
এখানে এমবেডেড অপশন আছে, এমবেডেড অপশনে ক্লিক করবেন, এখানে একটা লিংক আসছে। হ্যাঁ, এখানে কি আসছে, একটা এমবেডেড লিংক আসছে, ওইটাকে আপনি এখান থেকে কপি করতে পারেন, ডিরেক্টলি কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটে ওয়েব পেজের মধ্যে এসে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কি হচ্ছে, এই যে দেখছেন এটা আইফ্রেমের ভিতরে আসছে। হ্যাঁ, এসআরসি, এখানে এটা হচ্ছে ইউটিউবের লিংক। ইউটিউবের লিংক বলতে উপরের এই লিঙ্কটা আসলে মূলত ইউটিউবের লিঙ্ক। তারপর হচ্ছে যে এখানে আরও কিছু ব্যাপার স্যাপার দিছে, ফ্রেম বর্ডার, অ্যালাউ, হ্যাঁ, অ্যাসিলেটর, তারপর অটোপ্লে, ক্লিপবোর্ড, এগুলো যখন আমরা ইউটিউব থেকে নিয়ে আসবো ডিরেক্টলি এই জিনিসগুলো চলে আসবে। এগুলো আমাদের জানার প্রয়োজন নাই, যেহেতু আমরা খুব সহজে আইফ্রেম লিখে নিয়ে আসি না, জাস্ট ইউটিউবে গিয়ে যেভাবে দেখাই দিলাম, শেয়ার বাটনে গিয়ে এমবেডেড লিঙ্কটা নিয়ে আমরা জাস্ট কপি পেস্ট করে দিই। এখন দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন আমাদের এই ইউটিউবের ভিডিওটা চলে আসছে। আমরা যদি দেখি, এই যে দেখেন ইউটিউবের ভিডিওটা চলে আসছে। আসার পরে আমরা কি করি, আসলে এখানে চেঞ্জ করতে হয় শুধু আমাকে হাইট এবং উইথ। ধরেন আপনার আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, হাইট এবং উইথ আপনি চেঞ্জ করবেন যদি আপনার প্রয়োজন হয়। ধরেন এখানে হাইট 500 দিয়ে রাখলাম, এখানে উইথটা 800 দিলাম, 800 পিক্সেল দিলাম, হাইটটা ধরেন 400 পিক্সেল দিলাম। হ্যাঁ, এতটুকু দেখেন 800/400 হয়ে গেল এটা, এই যে দেখছেন। সো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইউটিউবের লিঙ্ক নিয়ে আসতে পারি, ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার অ্যাড্রেস নিয়ে আসবেন, মানে লোকেশন, যেটা আমরা নিয়ে আসি লোকেশন। আমি এখানে কন্ট্যাক্ট ফর্ম, আমি গুগল ম্যাপ আর কি, আপনার ওয়েবসাইটের মধ্যে যদি গুগল ম্যাপ নিয়ে আসতে চান তাহলে যে কাজটা করতে হবে, আচ্ছা এটাতে নিয়ে আসি না, যদি গুগল ম্যাপ নিয়ে আসতে চান তাহলে যে কাজটা করতে হবে, নিয়ে আসছি মেবি, এখানে লোড হইতে টাইম নিচ্ছে এটাতে। এই যে গুগল ম্যাপ যদি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে চান তাহলে কি করবেন, গুগল ম্যাপে যাবেন, যাওয়ার পর ধরেন আপনার যে এরিয়াতে আপনার অফিস বা আপনার অ্যাড্রেস, যে এরিয়াটা আপনি আপনার ম্যাপে নিয়ে আসতে এই ওয়েবসাইটে নিয়ে আসতে যাচ্ছেন, অবশ্যই আপনার অফিসটা যে জায়গায়, সেই জায়গায়, যেমন ধরেন আমি থাকি যে 2 নং গেট চট্টগ্রামে, সো এই জায়গায় আমি থাকি, এই যে এই এটার আশেপাশে এরিয়াতে আমি থাকি। সো এখানে যখন আসবে এখান থেকে শেয়ার বাটনে যাবেন, এই যে শেয়ার বাটন, সেম জিনিসটা এখানে এমবেডেড ম্যাপ এই অপশনটা আছে, এটা থেকে আপনি কপি HTML দিবেন। কপি HTML দিলে এই পুরা গুগল ম্যাপটা আপনার ওয়েবসাইটে চলে আসবে। এটা নেওয়ার পরে আপনি জাস্ট কপি পেস্ট করবেন, আর কিছুই না। এটাও আইফ্রেমের ভিতরে, এটাও আইফ্রেমের কাজ। সো আইফ্রেমের ভিতরে এই গুগল ম্যাপের লিঙ্কটা থাকবে। এখন আমাদের গুগল ম্যাপটা চলে আসবে নিচে, এই যে গুগল ম্যাপটা চলে আসছে। এখন গুগল ম্যাপের হাইট এবং উইথ আপনি সেট আপ করে দিতে পারেন। এখানে জাস্ট আপনি দেখবেন, চেক করে দেখবেন হাইট এবং উইথটা কোন জায়গায় আছে, এই যে হাইট এবং উইথ আপনি চেঞ্জ করবেন, আর কোনো কিছু আপনার চেঞ্জ করার দরকার নেই। সো ক্লিয়ার কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ইউটিউবের লিঙ্ক, কিভাবে আপনি ওয়েবসাইটে ইউটিউব ভিডিও, গুগল ম্যাপ, কিভাবে অন্য একটা ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটের ভিতর নিয়ে আসবেন, এই ব্যাপারগুলো ক্লিয়ার আপনারা? জি। হ্যালো স্যার, বলেন। ওই লিংকগুলো তো অনেক লম্বা, আমি যদি এন্টার দিই তাহলে কি সমস্যা হবে? মানে স্যার ওই যে পুরো পেজ নিয়ে নিতেছে না স্যার, আমি যদি এন্টার দেই নিচে করি, ইউজ করবেন না, এক্ষেত্রে আপনার ভুল হয়ে যাবে। সো এভাবে রাখবেন, সমস্যা নাই। এটা আমরা নোটপ্যাডে ইউজ করতেছি, সেজন্য এভাবে দেখাচ্ছে। আমি যখন ইয়াতে ইউজ করব বা আমরা সাপ্লাই ট্যাক্স বা অন্য কোনো কিছুতে ইউজ করব তখন আসলে এই ধরনের সমস্যা হবে না। এখন একই লাইনে এইভাবে আসতেছে, তখন নিচে নিচে অটোমেটিক্যালি চলে আসবে। তো হ্যালো স্যার, বলেন। স্যার যে ইউটিউবের ভিডিওটা যে আপনার কোথা থেকে লিংকটা যে কি বলে যে লিংকটাকে কপি করব কিভাবে, ওটা একটু দেখাবেন একটু আবার? এই যে শেয়ার বাটনে যাবেন, ইউটিউবে যাবেন, আপনি যে ভিডিওটা নিয়ে আসতে যাচ্ছেন ওইখানে শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এমবেডেড অপশন আছে, এই যে অপশনটা আসবে, এখানে কপি করবেন। কপি করে জাস্ট পেস্ট করে দিবেন, কাজ শেষ। খুব ইজি ব্যাপার এগুলা। এরপরে আসি
আমরা ইউটিউবের ভিডিও, এরপর আরও কিছু অপশন নিয়ে কাজ করব। মেটা, আমি প্রথম দিনই বলছি যে হেড সেকশনের ভিতরে আমরা মেটা ট্যাগ লিখব, মেটা ইনফরমেশনগুলো লিখব। হ্যাঁ, সো কী কী মেটা ইনফরমেশন আমাদের লিখতে হবে বা কী কী মেটা ইনফরমেশন লেখা উচিত, সো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতেছি। প্রথমে হচ্ছে, এবং প্রত্যেকটা মেটা ট্যাগের মিনিং কি আমি বলতেছি। সো মেটা ক্যারেক্টার সেট UTP-8, এটা মূলত হচ্ছে যে আমরা যদি আমাদের ওয়েবসাইটে বাংলা কোনো কিছু লিখতে চাই, বাংলা টাইপ করতে চাই, তখন অবশ্যই এই মেটা ট্যাগটা ইউজ করতে হবে। মেটা ক্যারেক্টার সেট UTP-8, হ্যাঁ, এই মেটা ট্যাগটা আমাদের ইউজ করতে হবে। আমি লিখতেছি না ডিরেক্টলি, আমি কপি পেস্ট দিচ্ছি। সো এই মেটা ট্যাগটা আমাদের ইউজ করতে হয়, ক্যারেক্টার সেট UTP-8, কারণ হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যদি বাংলা লিখতে চাই, যেমন ধরেন এখানে আমি চাইলে বাংলা লিখতে পারি। হ্যাঁ, যদি বাংলা লিখতে চাই তাইলে ধরেন যে এখানে লিখতেছি H1, একটা ট্যাগ নিলাম /H1, এখানে আমরা ডিরেক্টলি বাংলা লিখে দিতে পারি অব্র ইউজ করে। সো এখানে লিখব যে ধরেন ফ্রেম লিখতেছি, ফ্রেম, সেভ করলাম। এটা আমাদের এখন পেজে দেখাবে, এই যে ফ্রেম। আবার এটা না লিখলেও দেখাবে, অনেক সময় হচ্ছে যে অপরের ক্ষেত্রে সমস্যা হয় না, বিজয় দিয়ে লিখতে গেলে অবশ্যই আপনাকে ক্যারেক্টার সেট এটা ইউজ করতে হবে, নাহলে বাংলা আসলে দেখাবে না, বাংলাগুলো আপনি দেখতে পাবেন না। অনেক সময় হচ্ছে কোনো কিছু প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের এই বাংলাটা প্রয়োজন হবে, যদি বাংলা থাকে আপনার ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ, বলেন স্যার। বাংলা যে লিখবো স্যার, যেমন আপনার সাবমিলিং টেক্সটের মধ্যে বিজয় দিয়ে যদি লিখি তাহলে যুক্ত বর্ণটা স্যার আসতে চায় না, এটা এখন কিভাবে করা যায়? সেটা তো ভাই মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কারবার, আমরা তো মাইক্রোসফট ওয়ার্ড করাচ্ছি না। আমি নিজেও বাংলা বিজয় দিয়ে বাংলা আর কিছু লেখার চেষ্টা করছিলাম আপনার দেখে দেখে। না, আমি বাংলার ক্ষেত্রে আমি বিজয় ইউজ করি না, আমি বিজয় পারিও না। সো আমি অব্রতে লিখি, যা টুকটাক লিখতে হয়। এরপর হচ্ছে যে মেটা নেম ডেসক্রিপশন ব্যাপারটার আগে কিওয়ার্ডটা বলি। মেটা নেম কিওয়ার্ড, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, যখন আমাদেরকে ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি করতে হয়। এসইও ফ্রেন্ডলি বলতে বোঝায় যে গুগলে যখন আমরা কোনো কিছু দিয়ে সার্চ করি, যেমন ধরেন যদি আপনি গুগলে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, কিওয়ার্ড বলতে আপনি যেটা দিয়ে গুগলে সার্চ করেন কোনো একটা জিনিস খোঁজার জন্য। হ্যাঁ, যেমন HTML দিয়ে আপনি সার্চ করলেন, সার্চ করার সাথে সাথে, হ্যাঁ, এটাকে বলা হয় কিওয়ার্ড, এবং সার্চ করার সাথে সাথে আপনাকে অনেকগুলো ওয়েবসাইটের ইনফরমেশন ওরা দিয়ে দেয়, তাই না? সো এটা হচ্ছে কিওয়ার্ড। ওই কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করি, ওই কিওয়ার্ডটা যে ওয়েবসাইটের মধ্যে আছে, সো সেই ওয়েবসাইটগুলো আমাদের দেখায়। মানে গুগলে যখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে যাই, তখন অবশ্যই মেটা ট্যাগের ভিতরে আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হয়। হ্যাঁ, তাইলে ওইটা এসইও ফ্রেন্ডলি হবে এবং আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিংয়ে আসার জন্য হেল্পফুল হবে। গুগলে আপনার ওয়েবসাইটটা ফার্স্টে আসার জন্য বা র্যাঙ্ক করার জন্য আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যে মেটা ট্যাগের মধ্যে কিওয়ার্ড অপশনে আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে যে আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করতেছেন, যে সেই রিলেটেড কিওয়ার্ড হইতে হবে। আপনি ধরেন HTML দিয়ে আর মিউজিক টাইপ কোনো ওয়েবসাইটকে তো আপনি গুগলে র্যাঙ্ক করাইতে পারবেন না, তাই না? অবশ্যই ওই রিলেটেড কিওয়ার্ড হইতে হবে। সো আপনার ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আপনি এখানে দিয়ে দিতে হবে। এখন এটা আমাদের কাজ না, আমরা হচ্ছে যে ডেভেলপার, হ্যাঁ, বা ডিজাইনার, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যে এই ইনফরমেশনগুলো এখানে জাস্ট অ্যাড করে দেওয়া। এই কিওয়ার্ডগুলো যেগুলো কন্টেন্টের ভিতরে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, PHP ধরেন, একটু ওয়েট, কিবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, PHP, হ্যাঁ, এভাবে এই কিওয়ার্ডগুলো কারা দিবে? যারা এসইও এক্সপার্ট, মানে যারা গুগল আপনার ওয়েবসাইটকে গুগলে ফার্স্টে র্যাঙ্ক করার জন্য যারা কাজ করে এসইও ইন্ডাস্ট্রিতে, যাদেরকে বলা হয় এসইও এক্সপার্ট। হ্যাঁ, সো ওদের কাজ হচ্ছে কিওয়ার্ড কি হবে একটা ওয়েবসাইটের জন্য, ওগুলা রিসার্চ করে বের করে এখানে বসিয়ে দেওয়া। আপনার কাজ কি হবে? আপনার কাজ হচ্ছে শুধু এই ফরম্যাটটা দিয়ে দেওয়া। হ্যাঁ, মেটা নেম কিওয়ার্ড
কন্টেন্ট এই ফরম্যাটটা আপনার দিয়ে দেওয়া, এটা হচ্ছে আপনার কাজ। এখানকার কি কিওয়ার্ড হবে কি হবে না হবে সেটা আপনার জানারও দরকার নেই, সেটা আপনার কাজও না বা আমার কাজ না, আমরা যারা ডিজাইনার বা ডেভেলপার আমাদের কাজ না এটা। সো মেটা কিওয়ার্ড হচ্ছে গুগলে ফার্স্ট র্যাঙ্ক করার জন্য যে কিওয়ার্ডগুলো লাগে সেগুলো আপনার কন্টেন্টের মধ্যে দেওয়ার জন্য এই মেটা ট্যাগটা লিখতে হবে। এরপরও হচ্ছে যে মেটা ট্যাগ ডেসক্রিপশন বলতে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা শর্ট ডেসক্রিপশন থাকে যেটার মাধ্যমে মোটামুটি 100-200 ওয়ার্ডের বা আরও বড় আপনার ডেসক্রিপশনটা লেখা যায়। ওইটা হচ্ছে যে তাও ঠিক সেম এসইও করার জন্য এই ডেসক্রিপশনটা থাকে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে। যেমন ধরেন আমার এই ওয়েবসাইটের মধ্যে ডেসক্রিপশন আছে, যদি আমি ভিউ পেজ সোর্সে যাই দেখেন এখানে কিওয়ার্ডও আছে। এই যে মেটা কিওয়ার্ডের ক্ষেত্রে কি আছে, পেন্টিং সার্ভিস ইন দুবাই, পেন্টার ইন দুবাই, বিল্লা পেন্টিং দুবাই, অ্যাপার্টমেন্ট পেন্টিং দুবাই, এগুলো দিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটটা খুঁজে পাবে। হ্যাঁ, তারপর এখানে ডেসক্রিপশনে লিখছে কি বেস্ট পেন্টিং সার্ভিস, কিওয়ার্ড ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখে যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটটা কি হয় গুগলে র্যাঙ্ক করতে সুবিধা হয়। বেস্ট পেন্টিং সার্ভিস উইথ লো সার্ভিস ইন দুবাই, ওয়েল পেন্টিং সার্ভিস অফিস, অনেকগুলা কিওয়ার্ড ওরা বসাই দিল। হ্যাঁ, এরা যারা এসইও করছে আমার এই ওয়েবসাইটের মধ্যে যে এসইও করছে ও বসাইছে, এগুলো আমি বসাই নাই, জাস্ট আমি কি করছি এই ফরম্যাটগুলা লিখে রাখছি। ও নিজেই কি বাকি কিওয়ার্ড বলেন ডেসক্রিপশন বলেন এগুলো যে এসইও এক্সপার্ট এই ওয়েবসাইটের জন্য যাকে হায়ার করছে উনি কি করছে কাজটা করছে। মেটা নেম অথর হচ্ছে যে এই ওয়েবসাইটের ওনার যে তার নাম। হ্যাঁ, মেটা নেম অথর, সো এটা আমরা দিয়ে দিই। সো এটা হচ্ছে এই ওয়েবসাইটের যে ওনার তার নাম থাকবে। এবং মেটা এটা হচ্ছে যে মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ content equal device with initial scale 1.0। এই মেটা ট্যাগটা ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করার জন্য, হ্যাঁ আমরা আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করার জন্য, এটা নিয়ে আমরা পরবর্তীতে অনেক বেশি কাজ করব। যখন একটা ওয়েবসাইট রেসপন্সিভ ব্যাপারটা কি যদি একটু শর্টভাবে বলি, রেসপন্সিভ হচ্ছে যে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা বিভিন্ন ডিভাইসে দেখব, সো সেই ডিভাইসের আকার ধারণ করবে, মানে যে ডিভাইসে আপনার ওয়েবসাইটটা যাবে সেই ডিভাইসের আকার ধারণ করবে, ওইটাকে বলা হয় রেসপন্সিভ। সো এই রেসপন্সিভ করার জন্য আমরাও এই রেসপন্সিভ ওয়েবসাইট কীভাবে তৈরি করে ওগুলো দেখবো। আমাদের 5-7টা ক্লাস পরে এই লেকচারগুলো চলে আসবে ইনশাল্লাহ। সো মেটা নেম হচ্ছে ভিউপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0। সো এটা হচ্ছে যে আমাদের রেসপন্সিভ করার জন্য একটা ওয়েবসাইটকে এই মেটা ট্যাগটা ইউজ করতে হবে। এই মেটা ট্যাগ ইউজ না করলে আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে না। ওকে, সো এখন থেকে আমরা প্রত্যেকটা ফাইল ক্রিয়েট করার সময় আমাদের এই জিনিসগুলো এখন থেকে সবগুলোতে রেখে দিব। হ্যাঁ, মেটা ক্যারেক্টার সেট, UTP-8, মেটা কিওয়ার্ড, ডেসক্রিপশন, অথর, ভিউপোর্ট, এগুলো সবগুলো এখন থেকে আমরা যখন কাজ করব টাইটেলের সাথে এই জিনিসগুলো কি আমরা লিখে রাখবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যালো স্যার, বলেন। ডেসক্রিপশনের ব্যাপারটা একটু স্যার একটু আর ক্লিয়ার করলে ভালো হতো। বুঝে নাই ডেসক্রিপশনের মেটা ডেসক্রিপশনের ব্যাপারটা একটু ভালো করে ক্লিয়ার করলে একটু ভালো হতো। মেটা ডেসক্রিপশন হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা গুগলে র‍্যাঙ্ক করার জন্য, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি বলতে আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড, ধরেন এই ওয়েবসাইটটা হচ্ছে পেইন্টিং সার্ভিস রিলেটেড। হ্যাঁ, সো পেইন্টিং সার্ভিস রিলেটেড যেগুলা দিয়ে মানুষ সার্চ করে, কি করবে মানুষজন যদি পেইন্টিং সার্ভিস নিতে চায়, রং করার জন্য কোনো সার্ভিস নিতে চায়, তাইলে ও চিন্তা করবে লো কস্ট সার্ভিস। হ্যাঁ, তারপর হচ্ছে যে বেস্ট সার্ভিস, হ্যাঁ, বেস্ট পেইন্টিং সার্ভিস, হ্যাঁ, অথবা স্পেসিফিকভাবে যদি কোনো কিছুর জন্য ও সার্ভিস নিতে চাই, হ্যাঁ, ধরেন যে অ্যাপার্টমেন্ট পেইন্টিং সার্ভিস, হ্যাঁ, অথবা ইন্টেরিয়র পেইন্টিং সার্ভিস, হ্যাঁ, এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে একটা ডেসক্রিপশন লিখে, হ্যাঁ, একটা বর্ণনা লিখে বা ওই রিলেটেড একটা কন্টেন্ট লিখার পরে ওইটা কিন্তু এই ডেসক্রিপশনে দিয়ে দিলে কি হবে, যখনই সার্চ করবে তখনই ওই কিওয়ার্ডগুলো যখন আপনার এই ডেসক্রিপশনের ভিতরে পাবে তখন আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করার সহজ হয়ে যাবে, বা গুগলে র্যাঙ্ক করার জন্য আসলে এটা প্রয়োজন আর কি। এগুলো মূলত কাজ করবে যে যারা এসইও এক্সপার্ট ওরা কাজ করবে। শুধু আপনি ফরম্যাটটা লিখে রাখবেন যে
বুঝতে পারছেন? স্যার আপনি যে ফরম্যাটটা দেখাচ্ছেন স্যার, এত বড় ফরম্যাট তো আমরা কিভাবে লিখবো? এটা তো এসইও যারা তারা তো ফিল আপ করে দিতেছে। আপনি যেটা বলছিলেন যে আপনি এটা করেন না, ওটা আপনি তো জাস্ট কন্টেন্টের ভিতরে এগুলোতে কিছু লিখবেন না বা শর্ট ভাবে লিখে রাখতে পারেন, কারণ আপনি তো জানেন, যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইটের কাজ করতেছেন যে পেন্টিং সার্ভিস রিলেটেড, তখন আপনি দুই একটা কিওয়ার্ড লিখে রাখতে পারেন, অথবা না রাখলেও চলতেছে কন্টেন্টের ভিতরে। হ্যাঁ, এখানে কন্টেন্টের ভিতরে কিছু না লিখলেও চলতেছে, উনি যারা এসইও এক্সপার্ট ও এসে এখানে লিখে দিবে। জাস্ট আপনি ফরম্যাটটা লিখবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা যখন একটা ওয়েবসাইটে কাজ করব তখন যদি এরকম যে কন্টেন্টের জায়গাটা আমরা খালি রাখি, আপনার কিওয়ার্ড কিংবা ডেসক্রিপশন, অথর, মোবাইল কিংবা কমিউনিটি ওইটা সাবজেক্ট আলাদা, ওইটা বাদে ওগুলো যদি খালি রাখি তাহলে কি আমরা আমাদের ওয়েব পেজ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতদিন ধরে আমরা কাজ করছি না এগুলা ছাড়া। জি জি জি, এই তিনটা জিনিস মেটা কিওয়ার্ড ডেসক্রিপশন এগুলা মূলত দরকার হবে। আমি স্পেসিফিক ভাবে বলতেছি, এগুলা দরকার হয় যে আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করার জন্য। এই মেটাটা একটা দরকার হয় ভিউপোর্ট কন্টেন্ট, এটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য, ডিভাইস অনুযায়ী কাজ করার জন্য। আর মেটা ক্যারেক্টার সেট UTP-8 এটা হচ্ছে যে আপনি যখন বাংলা টাইপ করবেন তখন। হ্যাঁ, সো আপনি তাহলে বুঝতে পারতেছেন কোনটা কি জন্য কাজ করতেছে, কোনটা আপনার কন্টেন্ট লিখে রাখতে হবে বা লিখে না রাখলে কি সমস্যা হবে সেটা আপনি বুঝতে পারতেছেন। আপনি ধরেন বাংলা টাইপ করতেছেন, এখন আপনি এই মেটা ট্যাগ দেন নাই, বিজয় দিয়ে লিখতেছেন, তখন আপনার শো হচ্ছে না ধরেন। হ্যাঁ, আপনি ধরেন রেসপন্সিভ করতে যাচ্ছেন, এই মেটা ট্যাগ লিখেন নাই, তাহলে তো হবে না। কিন্তু আপনি তো এগুলো আপনার কাজ না, কি গুগলে র্যাঙ্ক করা তো আপনার কাজ না। আপনার কাছ থেকে তো কেউ গুগলে র্যাঙ্ক করার জন্য কাজ করাইতে আসবে না, কারণ আপনি সেটা জানেন না। আপনি হচ্ছেন যে ওয়েব ডিজাইনার বা ডেভেলপার, সো আপনার কাছে এই সার্ভিসটা কেউ নিতে আসবে না। হ্যাঁ, যদি আপনি সেটা শিখেন সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের সার্ভিস যে রিলেটেড সেটাতে এটা পড়ে না। এখানে আমি এগুলা ডেসক্রাইব করছি। আরেকটা হচ্ছে যে আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এটা আমাদের তেমন দরকার হয় না, রিফ্রেশ ডকুমেন্ট এভরি 30 সেকেন্ড। আমরা অনেক সময় হয় না আমাদের ওয়েবসাইটটাকে 30 সেকেন্ড অন্তর অন্তর রিফ্রেশ করা, অটোমেটিক রিফ্রেশ হবে। কোথায় হয় এটা বলেন তো? কোথায় দেখি আমরা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে বা নাম্বার? স্লাইড, গুগল স্লাইডে বা স্প্রেডশিটে সেভ হয়, এটা তো অটো সেভ হয়। তারপর আরেকটা একদম সহজ উদাহরণ দিই, ক্রিকেটের ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে ক্রিকেট ইনফো বা ওইখানে যে স্কোরবোর্ডটা দেখাই, হ্যাঁ, অটোমেটিক রানগুলো বাড়তে থাকে না, প্রতি বল বাড়তে থাকে না, আমরা কি রিলোড করি? না স্যার, ওটা সেভ হয় অটোমেটিকলি, এটা কি হয়, জেনারেট হচ্ছে না? জি স্যার। সেক্ষেত্রে আসলে এগুলা ইউজ করে যখন আপনি আপনার ওয়েবসাইটের ওয়েব পেজটাকে ধরেন একটা নির্দিষ্ট সময় পর পর কি করতে চাচ্ছেন, রিফ্রেশ করাইতে চাচ্ছেন, হ্যাঁ, তখন আপনার এই মেটাট্যাগটা ইউজ করতে হয়। এটা আমরা খুব রেয়ার ইউজ করা হয় না আমাদের, বা আমাদের এই ধরনের লাগে না। শুধু এটা ইউজ করে যে আমরা ক্রিক ইনফোর মতো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো, ওইটা না। এটা অনেকগুলো ফ্যাক্টর আছে যে এখানে নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, দ্রুত রিফ্রেশ হচ্ছে, শুধু এটার উপর ডিপেন্ড করে না, আর অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বাট তারপরেও যদি কোনো একটা পেজকে আপনি রিলোড করাতে চাচ্ছেন, ধরেন একটা নির্দিষ্ট সেকেন্ড পর, নির্দিষ্ট মিনিটের পর, তখন আপনি এটা ইউজ করতে পারেন। মেটা HTTP ইকুইপ রিফ্রেশ, এখানে যত সেকেন্ড বলে দিবেন তত সেকেন্ড পর টাইম রিমাইন্ডার যে অনেকগুলো ওয়েবসাইটে থাকে। টাইম রিমাইন্ডার বলতে ওয়েবসাইটে কাউন্টডাউন থাকে না, টাইমিং কাউন্টডাউন, আর 5 দিন বাকি, 4 দিন বাকি। না, এগুলো আলাদা হিসাব। ও আচ্ছা। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি মেটা যে কিওয়ার্ডস গুলো আছে বা ডেসক্রিপশন আছে, এখানে যদি আমি অনেক বেশি ইউজ করে ফেলি, কোনো কি সমস্যা হবে নাকি? এটা সেটা আপনার জানার দরকার না, সেটা আপনার মানে আপনার ইয়াতে পড়ে না, কি বলে, আপনার সেক্টরে পড়ে না। সেটা যারা এসইও করে, মানে যারা এসইও শিখে এসইও করে ওই প্ল্যাটফর্মটাতে পড়ে। হ্যাঁ, অসুবিধা হয় না আমি যতটুকু জানি। এখানে যদি মেটা ডেসক্রিপশন বা মেটা টাইপের কিওয়ার্ডের মধ্যে আপনি অনেকগুলো ইউজ করেন তাহলে সমস্যা হয় না, যতটুকু জানি আর কি। আমি তো এসইও করি না, এসইও সম্পর্কে আমার বেসিক জানা আছে, বাট ডিপলি তো ওইভাবে জানা নাই, কারণ তো আমি এসইও এক্সপার্ট না। ওকে, এবার আপনাদের কাজ কি? আপনারা তো আজকে যেগুলো দেখাই দিলাম ওগুলো তো কাজ করবেন। এরপরে আপনাদের কাজ হচ্ছে
এরপরে হচ্ছে ফ্রম এলিমেন্টের গত ক্লাসে দেখাইছিলাম না, ফ্রম অ্যাট্রিবিউট বা ফ্রম এলিমেন্টের। সো এখানে আরো কিছু ইনপুট টাইপ আছে, যে এখানে আমি যে ইনপুট টাইপগুলো ইউজ করছি সেগুলো যেগুলো আমাদের সবচেয়ে বেশি লাগে সেগুলো আমি দেখাইছি আপনাদেরকে। এখানে আরো কিছু আছে, ইমেল ফাইল হিডেন, আচ্ছা রেডিও রেঞ্জ, রিসেট। রিসেট বলতে আপনি একটা ফর্মের ভিতর ডাটা দিলেন, রিসেটে ক্লিক করলেন, ডাটাগুলো মুছে গেল। হ্যাঁ, সো ওই ধরনের। তারপর হচ্ছে যে টাইম, এখানে টাইম দেখাবে। ইউআরএল হলে জাস্ট ইউআরএল এই ইনপুট দিতে পারবেন, স্পেসিফিকভাবে ইউআরএল ছাড়া অন্য কোনো কিছু ইনপুট টাইপে দিতে পারবেন না। সো এগুলো প্র্যাকটিস করে আসবেন, যার যেখানে সমস্যা হবে সেই ব্যাপারগুলো আমাকে বলবেন। ওকে, তাইলে আজকে যেগুলো পড়াইছি ওগুলা, পাশাপাশি হচ্ছে যে এখানকার যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করে আসবেন। আর যে যে টপিকসগুলো নিয়ে আমি কথাবার্তা বলছি, আইফ্রেম এখান থেকেও আপনারা দেখতে পারবেন, দেখবেন। আজকে আইফ্রেম নিয়ে কথাবার্তা বলছি, ফ্রম রিলেটেড কথাবার্তা বলছি। সো ফ্রম রিলেটেড আপনারা ফার্স্ট টু লাস্ট একটু রিড করে নেবেন। আমি যা পড়াইছি সেগুলো আছে, বাকি যেগুলো এক্সট্রা পাবেন সেগুলো যদি না বুঝেন এখান থেকে তা আমাকে কোয়েশ্চেন করবেন বা এটা বুঝি নেই। কেন বলতেছি, একবার যদি আপনারা শুরুতে যদি এগুলো সব কিছু রিড করে ফেলেন তাহলে আপনার মাথায় থেকে যাবে যে এই ধরনের একটা জিনিস আপনি দেখছিলেন। হ্যাঁ, তখন আপনি ভুলে যাবেন, স্বাভাবিক যে আমিও সিনট্যাক্স ভুলে যাই। যেমন ধরেন প্রথম দিন নাকি সেকেন্ড দিন আমি ভুলে গেছি ট্যাবল কোলাপস কিভাবে লিখে, আসলে সিনট্যাক্সটা ভুলে গেছিলাম। সো তখন আপনি ভুলে যাবেন, কিন্তু আপনার মনে আছে যে কোলাপস দিয়ে কিছু একটা হয়, তখন আপনি এসে গুগলে সার্চ করেন বা W3 স্কুলে এসে সার্চ করেন, যে কোনো জায়গা থেকে আপনি সিনট্যাক্সটা বের করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, সো কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি সব কিছু একবার রিড করে ফেলেন, একবার প্র্যাকটিস করে ফেলেন, তাইলে হয় কি আপনার মাইন্ডে থেকে যাবে কোন জিনিসটা দিয়ে কি হচ্ছে। এখানে সবচেয়ে বেশি ব্যাপার যে মুখস্থ করা না, এখানে প্র্যাকটিস করতে হবে আর বুঝতে হবে ব্যাপারগুলো যে কোনটা দিয়ে কি কাজ হয়। এটা যদি মনে রাখেন তাহলে হয়ে যাচ্ছে আপনার সিনট্যাক্স একদম মানে কিছু কিছু সিনট্যাক্স তো আপনার চলে আসবে প্র্যাকটিস করতে করতে, আর কিছু কিছু ধরেন ভুলে গেছেন, তখন আপনি কি গুগল সার্চ করলে ওই সিনট্যাক্সটা পেয়ে যাচ্ছেন, তখন আর কোনো সমস্যা হবে না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে?